সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ স্কাউটসের সাপ্তাহিক আয়োজন স্কাউট হেলথ টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি রোবার নাজমুল হাসান, প্রেসিডেন্ট রোবার স্কাউট, সিনিয়র রোভারমেট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর রোবার স্কাউট গ্রুপ। প্রিয় দর্শক, দেশের 64 জেলায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। গত 24 ঘন্টায় সারা দেশে সরকারি হিসাবে করোনায় নতুন আক্রান্ত হয়েছে 1202 জন। মোট আক্রান্ত সংখ্যা 20,064 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 15 জন এবং এই পর্যন্ত মোট মারা গেছেন 298 জন এবং মোট সুস্থ হয়েছেন 3,873 জন। করোনার এই সময়টাকে সবাই স্বাস্থ্য সুরক্ষা রাখতে আজকে আমরা আলোচনা করব করোনা প্রভাবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ নিয়ে। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার আরিফ মাহমুদ, প্রেসিডেন্ট স্কাউট, এমবিবিএস, ডিপিএস, এমপিএইচ লেকচারার, মর্গান স্টেট ইউনিভার্সিটি, ইউএসএ, কাউন্সিল সদস্য, সভাপতি মুক্ত স্কাউট গ্রুপ। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ডাক্তার শেখ মোহাম্মদ মাহবুবুর সোবান, প্রেসিডেন্ট স্কাউট, রেজিস্টার ক্লিনিক্যাল রিসার্চ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং রোভার স্কাউট লিডার, সভাপতি মুক্ত স্কাউট গ্রুপ। আজকে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পরিচয় নিব ডাক্তার আরিফ মাহমুদ স্যারের সাথে। ধন্যবাদ নাজমুল। আমি শুরুতেই পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। শুকরিয়া মহান আল্লাহর, যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। আমি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আমার মা বাবার প্রতি, যাদের কারণে আমি স্কাউটিং এ যোগদান করেছি, এবং আমার স্কাউট লিডারদের প্রতি, যারা আমাকে স্কাউটিং শিক্ষা দিয়েছেন। আমি একইভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ স্কাউটসকে একটি সময় উপযোগী আয়োজন করার জন্য, যার মাধ্যমে স্কাউট ভাইরা এবং তার পরিবার পরিজন সমসাময়িক স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবে। এবং আমি আরো ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ স্কাউটসকে আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ দেওয়ার জন্য। আমি আমার পরিচয় দিতে গিয়ে সংক্ষেপে আমি স্কাউটিং সম্পর্কে একটুখানি বলতে চাই, কারণ আজকে আমার আশাটা স্কাউটিং এর সূত্র ধরে। আমি 38 বছর আগে সেবাবতী মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী 20 এপ্রিল 1982 সালে আমি স্কাউট হিসেবে, কাব স্কাউট হিসেবে দীক্ষা গ্রহণ করি, এবং পরবর্তীতে আমি এখন পর্যন্ত স্কাউট হিসেবে বিভিন্ন কার্যক্রম ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি সংযুক্ত আছি। এবং আমি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছি তৎকালীন রাষ্ট্রপতির হাতে 1989 সালে। এবং আমি প্রেসিডেন্ট রোভার স্কাউটের কার্যক্রম সম্পন্ন করলেও আমি মেডিকেলে ভর্তির পরে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত হয়ে যান, আলটিমেটলি আমি শেষ করতে পারিনি। যাই হোক, আমি পরবর্তীতে সেবাবতী মুক্ত স্কাউট গ্রুপের সহকারী স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে কাউন্সিল মেম্বার। আমার প্রফেশনাল লাইফ সম্পর্কে সংক্ষেপে বলি। আমি 2002 সালে কলেরা হাসপাতাল অর্থাৎ আইসিডিডিআরবি-তে একজন রিসার্চ ফিজিশিয়ান হিসেবে যোগদান করি আমাদের মেডিকেল পড়াশোনা এমবিবিএস কমপ্লিট করার পরে। এরপরে আমি 2005 সালে সুইজারল্যান্ড থেকে হেলথ কেয়ার এন্ড ম্যানেজমেন্টের উপরে একটি ডিপ্লোমা অর্জন করি। 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন পপুলেশন সায়েন্সেস অর্জন করি। 2011 সালে আমি এমপিএইচ ডিগ্রি নেই সুইজারল্যান্ড থেকে, এবং বর্তমানে আমি যুক্তরাষ্ট্রে পিএইচডি করছি পাবলিক হেলথের উপরে। একই সাথে আমি লেকচারার হিসেবে জয়েন করেছি। এবং আমার প্রফেশনাল লাইফে আমি আইসিডিডিআরবি-তে প্রায় 7 বছর কাজ করার পরে জাতিসংঘ জনসংখ্যা তহবিলে আমি যোগদান করেছি, প্রায় 2 বছরের মতো কাজ করেছি। পরবর্তীতে আমি জনস হপকিন্স ইউনিভার্সিটির সাথে যুক্ত হই এবং বাংলাদেশের সিলেট জেলায় 6টি বিভিন্ন রিসার্চ প্রোগ্রামের দায়িত্বে নিয়োজিত ছিলাম। অনেক লম্বা সময় নিয়ে নিলাম, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আশা করি স্যার আজকে আপনার পরামর্শ পেয়ে আমাদের দর্শকরা উপকৃত হবে। আমরা পরিচয় হয়ে নিব ডাক্তার মাহমুদ সোবান স্যারের সাথে। আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন সবাইকে। ধন্যবাদ নাজমুল। আমি আল্লাহ তাআলার কাছে অবশ্যই অনেক শুকরিয়া আদায় করি, এবং একই সাথে আসলে আমাদের গুরুজন যারা আছেন, আমাদের শিক্ষক যারা আছেন, যারা আমাদেরকে শিখিয়েছেন, এবং আমাদের স্কাউটিং এর আমাদের সিনিয়র লিডার বৃন্দ, বাংলাদেশ স্কাউটসে বর্তমানে যারা আছেন সিনিয়র বৃন্দ, তারা আমাদেরকে ভালো জানেন বলেই আসলে আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে ডেকেছেন। আমি অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। তো এখানে ভালো লাগছে যে আমরা তিনজনই এখানে এই স্ক্রিনে আমরা স্কাউট, এবং তিনজনই আমরা প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাওয়া।
এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আরিফ ভাই আমার সরাসরি লিডার ছিলেন। আরিফ ভাই যখন সিনিয়র পেট্রোল লিডার, আমি তখন স্কাউটিং এ যোগদান করি, এবং ভাইয়া খুবই ডেডিকেটেড ছিলেন, আমাদেরকে চরম স্নেহ মমতা দিয়ে আমাদেরকে সবসময় স্কাউটিং শিখিয়েছেন। তো যা হোক, আল্লাহর কাছে এটাও শুক্রিয়া যে আমরা আবার একই মানে ডাক্তারি পেশায় যেতে পেরেছি, এবং আমরা দুইজনই পাবলিক হেলথে কাজ করি। তা আমি স্কাউটিং শুরু করি ক্লাস 7-এ, আসলে 6-এ পারি নাই, আমি ক্লাস 7-এ স্কাউটিং করি মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল স্কুল স্কাউট গ্রুপে, যেখানে আমাদের সেবাব্রতীর কার্যক্রম জড়িত। আর এরপরে আমি ক্লাস 8-এ উঠে আবার আমার ব্রাহ্মণবাড়িয়া চলে যেতে হয়, তো সেখানে আমি আবার স্কাউটিং করি অন্নদা গভর্নমেন্ট হাই স্কুল স্কাউট গ্রুপে। এবং আমি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের লগ বই, কিন্তু এই আরিফ ভাইয়ের লগ বই ফলো করেই আমি কিন্তু অনেকটা লগ বই তৈরি করেছিলাম। তো আমি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের অ্যাপ্লাই করেছিলাম আমি অন্নদা গভর্নমেন্ট হাই স্কুল থেকে, এবং আমি সেখান থেকেই পাই। তো এটা আমাদের পাওয়ার কথা ছিল আরো আগে, কিন্তু এটা পরবর্তীতে 93 সালে আমরা বঙ্গভবনে প্রথম ব্যাচ হিসেবে প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশেষ করে। একইভাবে আমারও দুঃখ আরিফ ভাইয়ের মতো, যে পিআরএস এর অনেক কার্যক্রম করার পরেও শুধু র্যামলিংটার জন্য আমি আমার পিআরএস এর হয়ে ওঠে নাই। আমার এটা এখনো খুব কষ্ট লাগে যখন আমি দেখি নাজমুলের মতো এরকম শোল্ডার স্ট্র্যাপে প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ডটা লাগানো, খুব ঈর্ষা লাগে আসলে। তো যাই হোক, আমি 2003 সালে এমবিবিএস পাশ করি এবং 2007 সালে এমপিএইচ করি। তো পরবর্তীতে আমি পাবলিক হেলথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আমার প্রথম পাবলিক হেলথে কাজ শুরু, এটা 2005 সালে। তখন আমাকে মতলবে পাঠানো হয় রিউমেটিক ফিভার এন্ড রিউমেটিক হার্ট ডিজিজ সার্ভের কাজের জন্য। এই আমার পাবলিক হেলথে এগিয়ে যাওয়া। পরবর্তীতে আমি ডব্লিউএইচও তে ন্যাশনাল কনসালটেন্ট ছিলাম দুইটা প্রোগ্রামে, ইমার্জেন্সি এন্ড হিউম্যানিটেরিয়ান অ্যাকশন প্রোগ্রামে এবং পরবর্তীতে টোবাকো কন্ট্রোল প্রোগ্রামে। তো টোবাকো কন্ট্রোল নিয়েও স্কাউটিংটা যেরকম আমার রক্তের সাথে মিশে গেছে, টোবাকো কন্ট্রোলটাও আমার রক্তের সাথে মিশে গেছে। আমি 2012 সালে জনস হপকিন্স ইউনিভার্সিটির সার্টিফিকেট প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ এই বছর আমি আবার জনস হপকিন্সের স্কলার্স প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম আছে, আমি সেখানেও চান্স পেয়েছি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত, কারণ আজকে আমরা 3জন টপিক একসাথে আলোচনা যুক্ত হয়েছি। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবে। ইতিমধ্যে যে সকল স্কাউট, রোভার স্কাউট, ইউনিট লিডার সহ যে সকল অভিভাবক আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার টাইম লাইনে শেয়ার করুন যেন আপনার ইউনিটে সকল স্কাউট করোনা প্রভাবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ অনুষ্ঠানটি দেখতে পারেন। করোনা প্রভাবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ নিয়ে আপনার প্রশ্ন, মতামত ও পরামর্শ থাকলে কমেন্টের বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের সম্মানিত ডাক্তারগণ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি প্রশ্ন পরবর্তী পর্বে। আমরা প্রথমেই জানতে চাবো জনাব আরিফ স্যারের কাছে। স্যার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে করোনা ভাইরাসটি ইনকিউবেশন পিরিয়ড 14 দিন পর্যন্ত স্থায়ী থাকে, তবে কিছু কিছু গবেষকের মতে এই স্থায়িত্ব 24 দিন পর্যন্ত থাকতে পারে। এই বিষয় নিয়ে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ নাজমুল। ইনকিউবেশন পিরিয়ড সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে যে আসলে ইনকিউবেশন পিরিয়ড জিনিসটা কি। একটা যে কোনো একটা জীবাণু যখন মানুষের শরীরে প্রবেশ করে, তার সেই প্রবেশ করার সময় থেকে শুরু করে সেই রোগের উপসর্গ অর্থাৎ চিহ্ন বা লক্ষণ প্রকাশ পাওয়ার যে সময়টা, এই সময়টাকেই ইনকিউবেশন পিরিয়ড বলা একটা রেঞ্জ দিয়ে প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে একটা ম্যাক্সিমাম এবং একটা মিনিমাম, সবচেয়ে কম সময়ের মধ্যে কখন উপসর্গটা প্রকাশ পেতে পারে অথবা সবচেয়ে বেশি সময় কখন উপসর্গটা প্রকাশ পেতে পারে। এটা ডিপেন্ডিং অন মানুষের শরীরের ক্ষমতা অনুযায়ী, ইমিউনিটি এক একজনের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এক এক রকম, সেটার উপর বেস করে এই ইনকিউবেশন পিরিয়ড বিভিন্ন রকম হতে পারে। তো যেটা বলা হলো যে WHO 24 দিন পেয়েছে করোনা ভাইরাসের অর্থাৎ COVID-19 এর যে ইনকিউবেশন পিরিয়ডটা, এটার সাধারণ ইনকিউবেশন পিরিয়ড 2 থেকে 14 দিন, কিন্তু এখন এটার বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম জিনিসটা পাওয়া গেছে। তার আগে আমি বলবো যে আসলে ইনকিউবেশন পিরিয়ড জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বিশেষ করে এটা মানুষের চাইতে ইম্পর্টেন্টের চাইতে এটা ইম্পর্টেন্ট হচ্ছে স্বাস্থ্য বিভাগে যারা কাজ করেন, কারণ দে ক্যান ডিসাইড, তারা সিদ্ধান্ত নিতে পারবেন যে ইনকিউবেশন পিরিয়ডের উপর ভিত্তি করে যে কতদিন একটা মানুষকে কোয়ারেন্টাইনে রাখা দরকার, সেটা কি 14 দিন হবে নাকি সেটা 24 দিন হবে। এটার জন্য ইনকিউবেশন পিরিয়ডটা অবশ্যই জরুরি, ইম্পর্টেন্ট।
তো এখন আমি যেটা বলছি যে WHO শুরু থেকে বলছিল যেটা 2 থেকে 10 দিন, এবং সেটা বিভিন্ন স্টাডির উপর বেস করে বলছিল। এবং যেহেতু এটা চায়নাতে প্রথম করোনা ভাইরাস এসেছে, চাইনিজ ন্যাশনাল হেলথ কমিশন NHC এটা বলেছিল 10 থেকে 14 দিন। এরপরে যুক্তরাষ্ট্রের CDC সেটাকে এস্টিমেট করে বলেছে 2 থেকে 14 দিন। কিন্তু চায়নার একটি স্টাডিতে তারা 1324 জন পেশেন্টের উপরে গবেষণা করে তারা একটা স্টাডি পাবলিশ করে ফেব্রুয়ারি মাসের 9 তারিখে এই বছরের, যেটা থেকে তারা বলেছে যে এটা ইনকিউবেশন পিরিয়ডটা 24 দিন পর্যন্ত হতে পারে। তো আমার মনে হয় যে ইনকিউবেশন পিরিয়ড এটাই যে WHO বলে 24 দিন, তার মানে হচ্ছে যে আমাদেরকে সতর্ক থাকা উচিত যে এইটা ইনকিউবেশন পিরিয়ডটা মানুষের রোগ প্রতিরোধের উপর ক্ষমতার উপর ভিত্তি করে এটা 14 দিনের চেয়ে বেশিও হতে পারে। তার মানে একজন মানুষের শরীরে অনেকদিন এটা সুপ্ত অবস্থায় থাকতে পারে, তার মানে তার শরীরে জীবাণুটা আছে, সে জীবাণুটা ছড়াচ্ছে, কিন্তু তার শরীরে সেটা প্রকাশ পেতে পারে 24 দিন পর্যন্ত। এটা ডিপেন্ড করবে হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি সাধারণত শুষ্ক কাশি ও জ্বরের মাধ্যমেই শুরু হয় করোনা ভাইরাসের উপসর্গ, পরে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা যাচ্ছে অনেক রোগী উপসর্গ পায় আক্রান্ত হচ্ছে, এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ নাজমুল। আসলে এই ডিজিজটা এখন মানে নতুন, এবং সেই নতুন দেখেই প্রথম দিয়ে কিন্তু এটার নামকরণ নিয়েও কিন্তু একটু জটিলতা সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে COVID-19 হিসেবে নাম দিয়েছে। আর এটা কিন্তু আসলে আমরা এর আগে যেটা সার্স ভাইরাস জানতাম, যেটাকে সাডেন অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, যেটা সেই সার্স ভাইরাসের মতোই এটা একটা দ্বিতীয় রূপ। হ্যাঁ, সেজন্য এটাকে SARS-CoV-2 বলা হচ্ছে। তো আসলে এই ভাইরাসটা নতুন এবং আমাদের এখনো অনেক কিছু এটা সম্পর্কে জানা বাকি আছে। তো সেই জন্যই কিন্তু আসলে অনেক ক্ষেত্রেই আমরা মানে এক্সাক্ট কি কি সাইন সিমটম হবে, আমরা সম্ভাব্য কিছু সাইন সিমটমের কথা বলছি, কিন্তু দেখা যাচ্ছে এর বাইরেও বিভিন্ন ধরনের সাইন সিমটম দেখা যাচ্ছে। সেটাই আমাদেরকে মোটামুটি সবসময় সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে যে আমার মধ্যে এই ধরনের জিনিস ঘটছে কিনা। এবং দেখা যায় এখন কিন্তু অনেকে কিন্তু অন্য ভাইরাস জ্বরও হচ্ছে, হ্যাঁ, ভাইরাল ফিভার যেটা বলি আমরা, এখন কিন্তু নর্মাল ফ্লুর সিজন, সেই ক্ষেত্রে অন্য জ্বরও হতে পারে, আমার কাশি হতে পারে, গলা ব্যথা হতে পারে। তার মানে এই কিন্তু না যে আমি করোনায় আক্রান্ত হয়ে গেছি। এবং আমাদের মধ্যে কিন্তু ভয়টা অনেক বেশি কাজ করে। আমরা অনেকেই কিন্তু মানে অল্প এই ধরনের কিছু সিমটম দেখা দিলে আমরা মনে করি আমার করোনা হয়ে গেছে, আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে যাই। তো সেই জন্য দেখতে হবে যে আমার জ্বর কতটুকু, আমার অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, দেখতে হবে আমার জ্বর কতটুকু আছে, আমার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে কিনা, আমার শরীর ব্যথা করতেছে কিনা। হ্যাঁ, এরকম ইভেন অনেকের এখন কিন্তু বলা হচ্ছে যে বমি বমি ভাব, পেটে ব্যথা, তারপর ডায়রিয়া, এই ধরনের সিমটমও দেখা যাচ্ছে। আবার কারো কারো এখন পাওয়া যাচ্ছে, যেমন ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে বাচ্চাদের গায়ে আমাদের ডেঙ্গুতে যেরকম র্যাশ দেখা দেয়, এই ধরনের কিছু র্যাশ দেখা যাচ্ছে। তো আসলে এটাই এখনো আমরা মানে স্পষ্টভাবে সবকিছু আমরা এখনই সব বলতে পারছি না যে কি কি সাইন সিমটম হচ্ছে, কিন্তু আমরা সম্ভাব্য সাইন সিমটমের মধ্যে কিন্তু এই যে সিমটম গুলো একটু আগে বললাম আমরা, সেগুলোর কথাই সবসময় বলে থাকি। সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে। এবং যদি আমি দেখি যে আমার এই ধরনের শ্বাসকষ্ট হচ্ছে, হ্যাঁ, আমার বুকে ব্যথা হচ্ছে এবং অনেকক্ষণ ধরে হচ্ছে, বা বুকে চাপ অনুভব করতেছি, বা আমার মানে আমি মানে জেগে থাকতে চাচ্ছি কিন্তু জেগে থাকতে পারতেছি না, হ্যাঁ, আমার খুব তন্দ্রালু ভাব দেখা যাচ্ছে, এই ধরনের সিরিয়াস যদি কোনো সিমটম গুলো দেখা দেয়, আমরা অবশ্যই জরুরি ভিত্তিতে আমরা চিকিৎসা সেবা নেওয়ার জন্য শরণাপন্ন হব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আরিফ স্যার, বয়স্কদের বিপদ বেশি, এই বিষয়টিকে অনেকেই ভুল ত্রুটি বা ভুল দৃষ্টিকোণ থেকে দেখতেছে। আমাদের তরুণ বয়সী যারা আছে বা মধ্যবয়সী অনেকে ভাবতেছে যে করোনায় শুধুমাত্র বয়স্করাই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। স্যার, এই বিষয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। আমি এইটা মানে এই স্পেসিফিক যে ডিজিজ হতে পারে সেটা বলার আগে আমি আগের প্রশ্ন ডক্টর মাহবুব সুবহানের সূত্র ধরে আমি জাস্ট একটুখানি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে বিভিন্ন স্টাডিতে এটাও দেখা গেছে যে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ কোনো ধরনের সাইন সিমটম ছাড়াও
এই কোভিড-19টা দেখা যাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা যে সংক্রমিত হচ্ছে, এই সংক্রমিতটা অ্যারাউন্ড 50% কেসে, কিছু কিছু স্টাডিতে বলছে যে মোর দেন 50% কেসেও কিন্তু এটা কোনো ধরনের সাইন সিমটম ছাড়াই এটা সংক্রমিত হচ্ছে। সেটা একটা অবশ্যই ডিফারেন্ট। তার মানে হচ্ছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে হ্যাঁ, যে সাইন সিমটম গুলা সাধারণ, যেটার জন্য এটা হলে আমরা বুঝবো যে আমাদের কোভিড-19 করোনা ভাইরাস হয়েছে, কিন্তু পাশাপাশি সংক্রমণের ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক ক্ষেত্রেও কিন্তু অনেক সংক্রমিত হচ্ছে। আমি এবার প্রশ্নটা আসি, যেটা ছিল বয়স ভিত্তিক। এখানে হ্যাঁ, একটা আমি বাংলাদেশের সঠিক চিত্র ডাটাটা আমি এখনো জানি না। নিশ্চয়ই বাংলাদেশ গভর্নমেন্টের কাছে বয়স ভিত্তিক একটা ডাটা আছে যে কোন বয়স থেকে কতজন রোগী শনাক্ত হয়েছে। আমি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে যে অঙ্গরাজ্যে আমি থাকি, সেখানে একটা ডেটা যদি আমি আপনাদেরকে বলি, যে এখানে এখন পর্যন্ত সর্বমোট 35,903 জন আক্রান্ত হয়েছে গতকালকে পর্যন্ত, এবং এই 35,000-এর মধ্যে 0 থেকে 9 বছরের মধ্যে হয়েছে 671 জন, 10 থেকে 19 বছরের মধ্যে হয়েছে 1299 জন, এবং 20 থেকে 29 বছরের মধ্যে হয়েছে 4,685 জন, 30 থেকে 39 বছরের মধ্যে হয়েছে 6,445 জন। একইভাবে এই 49 থেকে 60 বছর পর্যন্ত এই সংখ্যাটা প্রতি 10 বছর ভাগ করলে মোর দেন 6,000, এবং 60-এর পরে 70-এর পরে এটা 3,000 বা 2,000, 80-র পরে এটা 2,800 সামথিং। এখন আমি এই বিষয়টা এই জন্য বললাম, আমরা যদি আক্রান্তের সংখ্যাটা দেখি, এটা কিন্তু এরকম না যে শুধুমাত্র এটা বয়স্কদেরই হচ্ছে। এটা বিভিন্ন এজ গ্রুপে হতে পারে, মধ্যবয়স্কদের জন্য এটা হতে পারে। তবে বিষয়টা হচ্ছে যে ডেথ রেট যদি আমরা পর্যালোচনা করি, কতজন মারা যাচ্ছে, ডেথ রেট বয়স্কদের বেশি, ইয়াং এজের চাইতে, চিলড্রেনের চাইতে, অথবা বয়স্কদের চাইতে মারা যাওয়ার সংখ্যাটা বয়স্কদের। এটার মেইন কারণটা হচ্ছে আমরা যেটাকে বলি কোমরবিডিটি, অর্থাৎ যে সাথে অন্য কোনো ডিজিজের উপস্থিতি থাকা। যেমন যদি একজন রোগী তার হাইপারটেনশন থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে, অথবা তার যদি ডায়াবেটিস থাকে, অথবা আগে থেকেই শ্বাসকষ্টের কোনো সংক্রমণ থাকে, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমরা যেটাকে বলি, লাংয়ের একটা সবসময় তার কাশি সারা বছর লেগে থাকে, অথবা অ্যাজমা, যারা ক্রনিক স্মোকার, সিগারেট খায়, তাদের অনেক সময় সিওপিডি থাকে, অ্যাজমা হয়ে থাকে। তো যেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের মধ্যে এই জিনিসটা মানে মৃত্যুর হারটা বেশি, কারণ তাদের কোমরবিডিটি বা অন্যান্য বিভিন্ন অসুস্থতার সাথে থাকে সেজন্য। কিন্তু এটাও কিন্তু বলা যায়, কারণ আমরা যদি মৃত্যুর হারটা দেখি, আমি যে সংখ্যাগুলো বললাম, আক্রান্তের হার প্রতি এজ গ্রুপে কিন্তু মৃত্যুর হারও আছে, এক্সেপ্ট 0 to 9 ইয়ার্স, 9 বছরের নিচে কোনো বাচ্চা আমাদের অঙ্গরাজ্যে মারা যায় নাই। একইভাবে 20 বছর 19 বছরের নিচেও কিন্তু কোনো চিলড্রেন এখানে মারা যায়নি, মারা গিয়েছে 20 বছরের পর থেকে। তো তার মানে হচ্ছে যে এটা শরীরের ইমিউনিটির উপর ডিপেন্ড করবে। অ্যাট দ্য সেম টাইম যদি মধ্যবয়স্ক কোনো ব্যক্তিরও সাথে অন্য কোনো কোমরবিডিটি থেকে থাকে, কারণ এখন কিন্তু খুব অল্প বয়সে ডায়াবেটিস হচ্ছে, অল্প বয়সে হাইপারটেনশন হচ্ছে, সুতরাং তারাও যে রিস্কের মধ্যে নেই তা না। আর সবচেয়ে বড় রিস্ক যেটা, দে ক্যান স্প্রেড, তারা ছড়াতে পারে। তো মধ্যবয়স্ক যারা আক্রান্ত হবে, তারা যদি নিজেদেরকে সেফ মনে করে, ইয়েস দে ক্যান বি সেফ, কিন্তু তারা যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, বাইরে যাবে, তারা কিন্তু সংক্রমণটা ঘটাতে পারে, এবং তাদের পরিবারের লোকজন তাদের মাধ্যমে আক্রান্ত হতে পারে, তাদের পরিবারের ছোটরা অথবা বয়স্করা তাদের মাধ্যমে আক্রান্ত হতে পারে। এটাই হচ্ছে বেশি ভয় মধ্যবয়স্কদের আক্রান্তের ব্যাপারে। ধন্যবাদ স্যার। মাহবুব স্যার, যে করোনা এখন হলে অনেকেই দেখা যাচ্ছে যে বাসায় অবস্থান করছে এবং সেই সাথে তার নিজ ইচ্ছে বা নিজ বুদ্ধিতেই কিন্তু ওষুধ খাচ্ছে, এটা কতটা মারাত্মক হতে পারে, এই বিষয়ে নিয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ নাজমুল, এটা খুবই একটা সময় উপযোগী প্রশ্ন। আসলে এখন আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক ইনক্লাইন্ড, এবং সেই কারণে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু ভুল তথ্য উপাত্ত পরিবেশন করা হচ্ছে, অনেকে ছড়িয়ে দিচ্ছে, এবং সে ঠিক মতো যাচাই বাছাই করছে না যে আসলে এটা কি মানে কোনো অথেন্টিক সোর্স থেকে এসেছে, এটা কি আসলে সত্য নাকি এটা মানে ভুল কোনো তথ্য।
সেই কারণে না যাচাই বাছাই না করেই অনেকে আসলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে কেউ বিভিন্ন তাবিজ, কেউ বলতেছে অমুক জন স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে এটার করোনার প্রতিকার পেয়েছে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের গাছগাছড়ার ওষুধ, তারপরে বিভিন্ন ধরনের জিনিস পান করা। ইভেন ইভেন এটাও তো আসছে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও, আমরা দেখেছি যে গোমূত্র পান করা, এগুলোতে মানে পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন মানে কমপ্লিকেশন দেখা দিয়েছে তাদের মধ্যে, এবং অনেকে আসলে অনেক মৃত্যু সংকটাপন্ন হয়ে যাচ্ছে। তো সেই জন্য অবশ্যই আমরা বলবো যে আপনারা প্লিজ সবাই, আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বাতায়ন আছে 16263, হ্যাঁ 16263, এবং আমাদের 333 একটা নাম্বার আছে। আর সেই ক্ষেত্রে যদি একদম নাই পাই, শেষে আমাদের আরেকটা ভরসা হচ্ছে 109। এই নাম্বারগুলো যাতে আমরা অবশ্যই ইউজ করি, এবং আমাদের স্বাস্থ্য বাতায়নে কিন্তু 24/7 পরামর্শ দেওয়া হয়। হ্যাঁ, 24 ঘন্টা করে থাকে। আমাদের হয়তো অনেক সময় মনে হতে পারে যে আমরা লাইন পাচ্ছি না। হ্যাঁ, এটা চিন্তা করতে হবে, আমাদের বাংলাদেশে আমাদের পপুলেশনটা অনেক হিউজ, সেজন্য আসলে এক সময় আমি নাও পেতে পারি, সেজন্য বারবার কয়েকজন মিলে আমরা ট্রাই করব। আর সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ আমরা কোনো ক্রমেই আমরা গ্রহণ করব না। আর হেলদি থাকার জন্য যা কিছু করা দরকার আমরা সেগুলোই করব। আর সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে হেলদি ইটিং, হ্যাঁ, স্বাস্থ্যকর খাবার খাওয়া। হ্যাঁ, আর যেহেতু আমরা বাসায় থাকবো, বাসায় আছি অনেকদিন ধরে, যেহেতু আমাদের মুভমেন্ট কম, সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্যালোরি কিন্তু কম গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমাদের শাকসবজি পরিমাণ বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, চর্বি জাতীয় জিনিস কম খেতে হবে, অত্যধিক লবণ খাওয়া যাবে না। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো ইয়ে করতে হবে, এবং অত্যাধিক কার্বোহাইড্রেট আমরা গ্রহণ করব না। আর একটু ফিজিক্যালি ফিট থাকার জন্য আমরা যারা বিভিন্ন সময় কাজ করছি, আমরা সারাক্ষণ বসে থাকবো না, মাঝে মধ্যে একটু উঠে বসবো। হ্যাঁ, একটু হাঁটাচলা করব, যাতে আমাদের সার্কুলেশনটা ঠিক থাকে। হ্যাঁ, আমাদের পশ্চার যাতে ঠিক থাকে। অনেকক্ষণ ধরে বসে কাজ করতে গেলে কিন্তু আমাদের ঘাড়ে এবং আমাদের মেরুদণ্ডে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেই জন্য আমরা এই জিনিসগুলো করবো, এবং আমরা ফিট থাকার চেষ্টা করব। হ্যাঁ, হেলদি এক্সারসাইজ গুলো যেগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করব। অনেক সময় করতে ইচ্ছা করবে না, কিন্তু তারপর আমরা চেষ্টা করব যে ফিজিক্যালি ফিট থাকার জন্য। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, বাসায় যে কাজকর্মগুলো হয়, সেই কাজকর্মগুলোতে যাতে আমি অ্যাক্টিভ থাকি, আমি বাসার লোকজনকে যাতে আমি সাহায্য দিতে পারি। বাসার কাজকর্ম করলেও কিন্তু ফিজিক্যালি ফিট থাকার বড় একটা উপায় এটা। হ্যাঁ, তো সেজন্য আমরা এই জিনিসগুলো আমরা মেনে চলতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ইতিমধ্যে অনেকেই আমাদেরকে কমেন্টে এবং ইনবক্সে অনেক প্রশ্ন করেছে, তার মধ্যে আমরা কিছু প্রশ্ন নিতে চাই। আরিফ স্যার, রবিন দিনাজপুর থেকে প্রশ্ন করেছেন, স্যার আমার শরীরটা 3-4 দিন ধরে জ্বালাপোড়া করছে, শরীরের ভিতরে ভিতরে অনেক গরম অনুভব করছি, কাশিও আছে, আর মাথা বারবার লাগছে, নাক দিয়ে পানি পড়ে, এগুলো কি করোনার লক্ষণ? এবং এই সময় আমার করণীয় কি, এই বিষয় নিয়ে আরিফ স্যার যদি কিছু বলেন। ধন্যবাদ। সো প্রথমে আমি যেটা বলবো যে আসলে এক নম্বর হচ্ছে, আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি না, কিন্তু সেটা না করলেও কতগুলো সাধারণ বিষয় আছে যে উপসর্গগুলোর কথা বলা হলো। যেমন ধরেন নাক দিয়ে পানি পড়া, এটা সাধারণ সর্দি কাশির লক্ষণ। এটা সাধারণভাবে করোনার পেশেন্টদের ক্ষেত্রে নাক দিয়ে পানি পড়াটা হয় না। এবং আরো যদি একটা লক্ষণের কথা বলা হয়েছে, তবে আমি এখানে যেটা বলবো যে ইনভিজিলেন্ট থাকা, মানে একটু সতর্ক থাকা, যে এটা কি অন্য কোনো দিকে টার্ন করছে কিনা, এটা কি বিশেষ করে গলা ব্যথা হচ্ছে কিনা, অথবা শ্বাসকষ্টের দিকে রূপ নিচ্ছে কিনা, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। কারণ করোনার ক্ষেত্রে সাধারণভাবে যে জিনিসটা হয়, যেটা ডাক্তার মাহবুব সুবহান আগেই বলেছিল, যে উপসর্গগুলো বিভিন্নগুলো বলেছিল, তার মধ্যে শ্বাসকষ্ট, গলা ব্যথা এগুলো আছে। তবে বাসায় বসে এগুলো যে জিনিসটা করা যেতে পারে, সেটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে গড়গড়া করা, যেটা একটা সাধারণ রেমেডি হিসেবে কাজ করে। সবচেয়ে ভালো যে জিনিসটা কাজ করে, যেহেতু করোনা ভাইরাসটা আমাদের লাংসকে অর্থাৎ ফুসফুসকে ইনফেক্ট করে বা ফুসফুসের পাধাও তৈরি করে, সেজন্য গরম পানির ভাপ নেওয়া, মানে বাষ্পটা নেওয়া। তো সেই বাষ্পটা কিন্তু অনেক কার্যকরী। ইভেন যদি কারো করোনা ভাইরাস হয়ে থাকে, সেটা গলা ব্যথা হোক অথবা ফুসফুসের ভিতরেও যদি কারো ইনফেকশন হয়ে গিয়ে থাকে, তাহলে কেউ যদি গরম পানির বাষ্পটা নিতে পারে, বাষ্পটা কিন্তু একটা টেকনিক আছে নেওয়ার জন্য। টেকনিক মানে বলতে চাচ্ছি যে
ফুটন্ত গরম পানি একটা প্লাস্টিকের মগে নিতে হবে। নেওয়ার পরে মাথা থেকে একটা টাওয়েল দিয়ে ঢেকে দিতে হবে। যেহেতু গরম থাকবে, হাতটা এমনভাবে ধরতে হবে যেন বাষ্পটা বাইরে যেতে না পারে। তো পুরো বাষ্পটা নাক এবং মুখ দিয়ে নিতে হবে। এটা নিলে উপকারিতা হচ্ছে যে ওই গরম বাষ্পটা নেওয়ার পরে ফুসফুসের ভিতর থেকে আঠালো ধরনের মানে কাশি শ্লেষ্মা যেটা, এটা বের হয়ে আসবে। এবং এই জিনিসটা যদি আমরা বের করতে পারি তাহলে নাকে সর্দি থাকলেও সেটাও যেরকম বের হয়ে যাবে, গলার ভিতরে যদি কোনো কাশি কোনো সর্দি জমা থাকে সেটাও বের হয়ে যাবে। তো বোধ ক্ষেত্রেই কিন্তু এটা উপকার হবে। আর পাশাপাশি আমি বলবো যে যদি এর চেয়ে এই জিনিসটা আরো খারাপের দিকে যায়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, শরণাপন্ন হতে হবে, নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই। মাহমুদ স্যার রোবট সাইকেল চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন, আমার 2 দিন আগে ক্লান্তি ভাব লাগে, মানে 2 দিন থেকে তার ক্লান্তি ভাব লাগে, পা গুলো ব্যথা করে, সর্দি আছে, আগে থেকেই শ্বাসকষ্ট আছে, হালকা হালকা জ্বর হলে ওষুধ খেলে ঠিক হয়ে যায়, এই সময় আমার করণীয় কি জানাবেন প্লিজ। ধন্যবাদ। এরকম হলে অবশ্যই আমি বাসায় জ্বরের যে চিকিৎসা, সিম্পল প্যারাসিটামল যেটা, সেই প্যারাসিটামলটাই আমি খেতে পারি। আর এটা এখন আমার বয়স এবং বডি ওয়েটের উপরে, যদি দেখা যায় জ্বর বেশি থাকতেছে সেক্ষেত্রে আমি এক এক বেলায় কিন্তু আমি 2টা করে প্যারাসিটামলও খেতে পারি যদি আমার ওরকম প্রয়োজন হয়। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 102 যদি হয়, 102 এর হলেই তাহলেই কিন্তু আমরা আমাদের এই প্যারাসিটামলের সাপোজিটরি পাওয়া যায়, সেই সাপোজিটরিটা আমাদের ইউজ করতে হবে। আর হচ্ছে যে এইরকম এই যে স্টিম ভেপার ইনহেলেশনের কথা মাহমুদ ভাই যেটা বললেন, সেটা অনেক উপকারে আসবে। আর হচ্ছে প্যারাসিটামল, নর্মাল প্যারাসিটামলটাই কিন্তু ব্যথার জন্য কাজ করবে। আর সেক্ষেত্রে আমি যদি মনে করি যে আমার আগের শ্বাসকষ্ট থেকে এই শ্বাসকষ্ট একটু অন্যরকম, হ্যাঁ, বা শ্বাসকষ্ট খুব বেশি হয়ে যাচ্ছে, এটা প্রকোপটা বেড়ে যাচ্ছে, তখন আমি কিন্তু অবশ্যই আমি মেডিকেল হেল্প নিব। হ্যাঁ, যেহেতু শ্বাসকষ্টের রোগী উনি, তো নরমালি উনি কোনো ইনহেলার ইউজ করেন কিনা, সালবিউটামল জাতীয় কোনো ইনহেলার উনি ইউজ করেন কিনা, অথবা সালবিউটামের পাশাপাশি যদি ওনার স্টেরয়েড যুক্ত যদি অন্য কোনো ইনহেলার উনি ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই সেই ইনহেলার উনি সবসময় সাথে রাখবেন, সেটা ইউজ করবেন। আর যদি মনে করেন যে না তারপরেও হচ্ছে না, আমি অবশ্যই কিন্তু আমি চিকিৎসকের শরণাপন্ন হব। হ্যাঁ, আর আমার লক্ষ্য রাখতে হবে যে আমি এর মধ্যে বাইরে গিয়েছিলাম কিনা, বা বাইরের কেউ এসেছিল কিনা যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, হ্যাঁ, তারপরে বিদেশ থেকে কেউ নতুন এসেছে কিনা, হ্যাঁ, অপরিচিত কোনো লোক এসেছিল কিনা, তাদের কাছ থেকেও কিন্তু আমি করোনায় আক্রান্ত হতে পারি। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমি সজাগ থাকবো, কিন্তু আমি প্যানিকড হয়ে যাব না। হ্যাঁ, আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাব না, আমার অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। আর পাশাপাশি যদি সিমটম গুলো যদি আমার রিলিফ না হয়, আমি অবশ্যই আমি চিকিৎসক বা উন্নত মেডিকেল কেয়ারের জন্য আমি সাহায্য নিব। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমাদের সাথে যারা কমেন্টে যুক্ত হয়েছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন রনি, আসসালামু আলাইকুম জানিয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে শ্রী বিমল চন্দ্র, অভিনন্দন জানিয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আলিয়া খাতুন কিশোরগঞ্জ থেকে। আমাদের সাথে যুক্ত হয়েছে রায়হান, চাটখিল গভর্নমেন্ট পিজি হাই স্কুল থেকে। আমাদের সাথে মাইনুল সরকার, সরকারি তিতুমির কলেজ থেকে যুক্ত হয়েছে। সাপায় যুক্ত হয়েছে আমাদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ ইকরামুল হক রাজু, সরকারি গভর্নমেন্ট বান্দরবান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছে এবং আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা চেষ্টা করব যারা আমাদেরকে কোনো প্রশ্ন করবেন তাদের প্রশ্নগুলো নেওয়ার জন্য। স্মৃতি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি স্যার, কিছু বলবেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জি অবশ্যই। ও একজনের প্রশ্ন করছে, আমার একটা প্রশ্ন আছে, লগ বই ও মাই প্রগ্রেস বইয়ের মধ্যে পার্থক্য কি? যদি আসলে আজকে আমাদের টপিকের সাথে মিল না, তারপরে যদি স্যার আপনারা কেউ একজন যদি উত্তর দিতেন এই বিষয় নিয়ে। আচ্ছা, লগ বই হচ্ছে আমি যখন কোনো নির্দিষ্ট ব্যাচের জন্য সেই কারিকুলাম অনুযায়ী সেটার যে উত্তরগুলো আমি সেগুলো যখন রেডি করব, সেটা হচ্ছে আমার লগ বই। আর মাই প্রোগ্রেসটা হচ্ছে গিয়ে এই হ্যান্ডবুকটার মধ্যে আমার বিভিন্ন ব্যাচের
যে পরীক্ষাগুলো আমি পাশ করেছি সেগুলোর সিগনেচার নেওয়া থাকবে, প্লাস হচ্ছে আমি কোন ইউনিটে আছি, আমার পরিচিতি কি, হ্যাঁ, আমি বাংলা স্কাউটস এর কোন অঞ্চলে কোন শাখার আন্ডারে আছি সেগুলো ওখানে পরিচিতি থাকবে। পাশাপাশি হচ্ছে আমার বিভিন্ন ব্যাজের পরীক্ষা পাশের দলিল হিসেবে মাই প্রোগ্রেসটা থাকে। আর লগ বই হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক একটা ব্যাজের জন্য কারিকুলাম অনুযায়ী আমি যে উত্তরগুলো রেডি করব এবং বিভিন্ন স্ক্র্যাপ হিসেবে বিভিন্ন জিনিস যে আমি যে বইটাতে অ্যাড করবো সেটাই হচ্ছে লগ। মাহমুদ ভাই যদি আরো কিছু অ্যাড করেন। ধন্যবাদ। আসলে এখানে অ্যাড করা তেমন কিছু না, শুধুমাত্র ওইটাই বলতে চাচ্ছিলাম যে মাই প্রোগ্রেসটাতে আমার যত ধরনের রেকর্ড আমি স্কাউটিং জীবনের শুরু থেকে শুরু করে, কারণ ওই মাই প্রোগ্রেস বইতে যেটা আমি পেয়েছি আজকে থেকে 20-25 বছর আগে, সেই তখন আমাদের যে মাই প্রোগ্রেস বই ছিল তারিখ লেখা থাকতো, কোন তারিখে আমি কোন ব্যাচ পাশ করেছি এবং কোন পরীক্ষক আমার পরীক্ষাটা নিয়েছেন সেটা তার সিগনেচার থাকতো, কবে আমি কোন কোর্স আমাদের দক্ষতা ব্যাচ আমি কমপ্লিট করেছি, সেই জিনিসগুলো সমস্ত কিছু লিপিবদ্ধ থাকে মাই প্রোগ্রেস বইতে, আর লগ বইতে অবশ্যই। ধন্যবাদ স্যার। আনিসুল ইসলাম, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নতে। আরিফ স্যার, আপনার কাছে জানতে চাই টেলিমেডিসিন বিষয়টা কি, এবং এই বিষয় নিয়ে যদি আলোচনা করেন তাহলে মনে হচ্ছে যে আমাদের দর্শকরা উপকৃত হবে। টেলিমেডিসিন বিষয়টা। ধন্যবাদ। টেলিমেডিসিন এটা আধুনিক যুগের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যে একটা ইউজ অফ টেকনোলজি, আমরা যে এখন কথা বলছি, আমাদের কথা লোকজন শুনছে, এটা এই ধরনের বিভিন্ন টেকনোলজি, স্মার্টফোন অথবা কম্পিউটার ব্যবহার করে যখন কোনো একটা স্বাস্থ্য বার্তা, হেলথ এডুকেশন অথবা কোনো ক্ষেত্রে রিমোট মনিটরিং বলা হয়, যে আমি একজন ফিজিশিয়ান, একজন চিকিৎসক দূর থেকে তার শুধুমাত্র স্বাস্থ্য পরামর্শ দেওয়ার পাশাপাশি সে তার পেশেন্টের বিভিন্ন স্বাস্থ্যের খোঁজ খবর, ব্লাড প্রেশার, হয়তো যে রোগী সে হয়তো ব্লাড প্রেশার মাপলো, সাথে সাথে ডাক্তারকে সেটা জানালো। এটার মাধ্যমে টেলিমেডিসিনটা হচ্ছে মূলত রিমোটলি দূর থেকে স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ নেওয়া, সেটা হচ্ছে টেলিমেডিসিন। তো টেলিমেডিসিন এটা বিভিন্ন ভাবে সারা পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে এবং বাংলাদেশ যথেষ্ট উন্নতি সাধন করেছে বর্তমানে। আমার জানা মতে আজকে থেকে আরো কয়েক বছর আগেই বাংলাদেশের ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত অপটিক ফাইবার চলে গিয়েছে। তো ডিস্ট্রিক্ট লেভেল অপটিক ফাইবার চলে যাওয়ার মানে হচ্ছে যে সেখানে ভিডিও কনফারেন্সিং করা সম্ভব। টেলিকনফারেন্স দুই রকমের হতে পারে, একটা ভিডিওর মাধ্যমে আর শুধুমাত্র ফোনে কথা বলে। তো ফোনে কথা বললে সেটা একদম গ্রামে গঞ্জ থেকে শুরু করে ডাক্তারদের সাথে কথা বলা, তাদের স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ নেওয়া, হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষা নেওয়া, সেই জিনিসগুলা এই টেলিমেডিসিনের মাধ্যমে নেওয়া যাচ্ছে। এবং এটা কাইন্ড অফ একটা ইজি অ্যাক্সেস দিচ্ছে একজন পেশেন্টকে তার ডাক্তারের সাথে খুব ক্লোজলি এবং মাল্টিপল টাইম, যতবার ইচ্ছা ততবার ডাক্তারের সাথে সে যোগাযোগ করতে পারছে। এবং কিছুক্ষণ আগে ডাক্তার মাহবুব যে এক্সাম্পলটা দিল যে বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্য বার্তা যে টেলিফোন নাম্বার গুলো আছে, এগুলোর মাধ্যমে যে 24/7 মানে 24 ঘন্টাই যে স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে টেলিফোনের মাধ্যমে, এগুলোই হচ্ছে এক্সাম্পল অফ টেলিমেডিসিন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মাহবুব স্যার, করোনা ভাইরাসের এই মহামারীর সময় যে বিষয়টা বারবার বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে, এবং সেই ক্ষেত্রে আমাদের দেশে টেলিমেডিসিনটা কতটা প্রয়োজন? ধন্যবাদ। অনেক ভালো একটা প্রশ্ন এটা। হ্যাঁ, টেলিমেডিসিনে আরিফ ভাইয়ের সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই যে আমাদের কিন্তু এখন মানে বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা, সুদূর প্রসারী চিন্তা ভাবনার কারণে আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে এখন ইউনিয়ন সেন্টার রয়েছে, যেখানে শুধু এই স্বাস্থ্য বিষয়ক সেবা না, ইভেন আমাদের চাষি ভাই যারা আছে তারা কোন ধরনের বীজ ইউজ করবেন, কোন ধরনের সার ব্যবহার করবেন, কি করলে ফসল ভালো হবে, ফলন ভালো হবে, সেটার জন্য কিন্তু এখন ওই ইউনিয়ন সেন্টার গুলো এখন পর্যন্ত আমাদের অ্যাক্টিভ। হ্যাঁ, তো ভাইয়া এটা শুনে আপনি খুশি হবেন যে এখানে সবসময় এরকম ভাবে সেবা দেওয়া হচ্ছে। এবং বাংলাদেশ সরকারের স্পেশাল একটা প্রোগ্রাম আছে, অ্যাক্সেস টু ইনফরমেশন, A2I। হ্যাঁ, A2I একটা স্পেশাল প্রোগ্রাম আছে। এবং আমি তো বলবো আমাদের বাংলাদেশ, আমার খুব ভালো লাগে এগুলা, যে আমরা বাংলাদেশ কিন্তু এক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আসলে সবসময় খারাপ দিকে বাংলাদেশ থাকে এটা চিন্তা করলে চলবে না।
আসলে আপনি যদি বলেন এই টেলি নেটওয়ার্ক এবং এই টেলিমেডিসিন এইসব ব্যাপারে বাংলাদেশ কিন্তু প্রভূত সাফল্য দেখিয়েছে। এবং একটু আগে আমি যে বলছিলাম আমাদের যে স্বাস্থ্য বাতায়ন, তো সেখানে আমাদের 16263 নাম্বারটা স্বাস্থ্য বাতায়নের জন্য স্পেসিফিক নাম্বার। এর পাশাপাশিও কিন্তু আমরা 333-তে ফোন করতে পারি, প্লাস হচ্ছে গিয়ে আমরা 109-এ ফোন করতে পারি। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য এখন আরেকটা নাম্বার আছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ওখানে দেয়া আছে, সেটার নাম্বারটা হচ্ছে 096-116 এরপরে 5টা 7 77777। তো 096-116 এবং 5টা 7, হ্যাঁ, এই নাম্বারটাতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যাচ্ছে। এবং আমরা তো আরিফ ভাই একটু আগে বললেনও যে এটা টেলিমেডিসিনটা এখন খুবই সময় উপযোগী। এবং আমরা যে এখন এই লকডাউন সিচুয়েশনে আছি, গৃহবন্দী অবস্থায় আছি, এরকম ক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় আমরা অবশ্যই টেলিমেডিসিনের মাধ্যমে আমরা পরামর্শ নিতে পারি। আর এটা তো আমাদের বাংলাদেশ সরকারের উদ্যোগে এই টেলিমেডিসিনের আছে। এর পাশাপাশি কিন্তু অনেকগুলো প্রাইভেট সেক্টরেও আমাদের টেলিমেডিসিন সার্ভিস রয়েছে। সেটা কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের এই corona.gov.bd এই ইনফরমেশনের যে ওয়েবসাইটটা বাংলাদেশ সরকার খুলেছেন, সেখানে কিন্তু টেলিমেডিসিন আলাদা একটা চ্যাপ্টারই আছে। সেখানে গেলে কিন্তু আমরা দেখতে পাবো। এবং সেখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির টেলিমেডিসিন এটা অনেক ভালো। তারপর আমাদের বিএসএমইউতে টেলিমেডিসিন আছে। এর পাশাপাশি বিভিন্ন টেলিফোন কোম্পানিগুলোও বিভিন্ন টেলিমেডিসিন সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা যে মোবাইল নেটওয়ার্ক গুলো আমরা ইউজ করি তাদের টেলিমেডিসিন সার্ভিস আছে। এছাড়া জিওন, প্রভা, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন নামে টেলিমেডিসিন সার্ভিস আছে, যেটার কমপ্লিট একটা লিস্ট এই corona.gov.bd টেলিমেডিসিন পার্টে দেয়া আছে। আমাদের যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই এই জিনিসগুলো আমরা অনুসরণ করব। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আরিফ স্যার, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনিশ্চয়তার মুখে বিশ্ব। করোনা ভাইরাসের সম্পর্কে আসতে থাকা বিভিন্ন খবর মানুষকে অস্থির করে তুলছে। এর ফলে অনেক মানুষ মানসিক সমস্যায় ভুগছেন, ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এই মানসিক সমস্যা নিয়ে স্যার আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ। এটা একটা অত্যন্ত সময় উপযোগী একটা প্রশ্ন, এবং এটা শুধুমাত্র এটা বাংলাদেশ না, এটা পৃথিবীর সব জায়গাতে। এবং কিছুদিন আগে ডাব্লিউএইচও প্রায় 2 মাস আগে এই জিনিসটা বলেছে যে মানুষের মেন্টাল হেলথ কিভাবে এফেক্টেড হতে পারে। কারণ একটা ভয় এবং অ্যাংজাইটি, একটা টেনশন কাজ করে মানুষের মধ্যে। কারণ যেভাবে এই ভাইরাসটা স্প্রেড হচ্ছে মানুষের শরীরে এবং দেশ থেকে দেশান্তরে যেভাবে এটা সংক্রমিত হচ্ছে, এটা অবশ্যই একটা ভয় এবং অ্যাংজাইটির কারণ, যে জন্যই আসলে এই মানসিক স্বাস্থ্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা বিপর্যস্ত হচ্ছে এই করোনা ভাইরাসের কারণে। তো যেটা হতে পারে যে বিভিন্ন ধরনের স্ট্রেস দেখা দিতে পারে, এবং এই ধরনের ইনফেকশাস ডিজিজ যেগুলো আউটব্রেক হয়, সেই সমস্ত আউটব্রেকের সময় শুধুমাত্র ভয় এবং টেনশন ছাড়াও মানুষের যেমন ঘুমে ব্যাঘাত করতে পারে, স্লিপিং প্যাটার্নে পরিবর্তন হতে পারে। তারপরে হচ্ছে যেমন কারো যদি আগে থেকেই কোনো ক্রনিক সিমটম থেকে থাকে, সে আগে আরো বেশি চিন্তিত হয়ে যেতে পারে যে হয়তো আমার এই জিনিসটা আরো বেড়ে যেতে পারে। তারপরে অবশ্যই মেন্টাল হেলথ কন্ডিশন যেটা আছে সেটা আরো খারাপ অবস্থায় যেতে পারে। এবং এটা বিশেষ করে যে জিনিসটা হয় যদি কারো ইমিউন সিস্টেমটা কম্প্রোমাইজ থাকে, অর্থাৎ কারো যদি দুর্বল ইমিউনিটি থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তাদের জন্য এই স্ট্রেস জিনিসটা আরো বেশি হার্মফুল। কেউ যদি একজন আক্রান্ত হয় এবং আগে থেকেই সে যদি ওরিড থাকে, মানে চিন্তাযুক্ত থাকে, তাহলে সে কিন্তু তার সেই আক্রান্তের পরিমাণটা দেখা যায় যে আরো বেশি বেড়ে গেছে। এই ভয়টা তখন আরো বেশি কাজ করে। এখন কথা হচ্ছে যে আমরা এই ধরনের স্ট্রেসফুল কন্ডিশন থেকে কিভাবে আমরা একটু মুক্ত হতে পারি বা কিভাবে একটু ভালো থাকতে পারি। তো যেটা হচ্ছে যে নাম্বার 1 হচ্ছে যে আমরা যদি অনেক বেশি এই জাতীয় নিউজ অথবা জিনিস বিভিন্ন ভিডিও ওয়াচ করি, তো যেটা করতে হবে যে আসলে একটা ব্রেক নিতে হবে। যে সারাক্ষণ এই ধরনের
বিশেষ করে মানে ভয়ঙ্কর অথবা এই ধরনের ক্ষতিকারক যে মেসেজগুলো আছে এগুলো শোনা থেকে আমরা যদি একটু ব্রেক নিতে পারি, এবং WHO বলেছিল যে সারাদিনে একবারের বেশি যেন কেউ নিউজ না দেখে করোনা সম্পর্কিত, কারণ দেখলে সে যে আগে থেকেই যার কিছু অসুস্থতা আছে সে আরো বেশি অসুস্থ হয়ে যেতে পারে। তো পাশাপাশি যেটা করা যায়, যেমন ডিপ ব্রেথ নেওয়া যায়, মানে বড় শ্বাস নেওয়া যায়, বড় শ্বাস নিয়ে সেটাকে একটা স্ট্রেচ, সেটা হেল্প করে অবশ্যই। পাশাপাশি সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ সেটা হচ্ছে এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। বাড়িতে বসেই কিছু হালকা ব্যায়াম করা, এই জিনিসটাও কিন্তু স্ট্রেস কাটাতে হেল্প করে। একই সাথে হেলদি ফুড খাওয়া, হেলদি ফুড মানে হচ্ছে যে ভেজিটেবল অথবা শাকসবজি অথবা ফলমূল জাতীয় জিনিস খাওয়া, কম পরিমাণে কার্বোহাইড্রেট বা ফ্যাট কম খাওয়া, এই জিনিসগুলোও কিন্তু এই স্ট্রেসফুল কন্ডিশন অথবা মানসিক স্বাস্থ্য ব্যাপারে সাহায্য করতে পারে। পাশাপাশি আমি যেটা বলবো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং নামাজ পড়া। যখন যেটা বলা হচ্ছে মেডিটেশনটা কিন্তু এসছে সেই নামাজ থেকেই। যে নামাজ যদি কেউ মনোযোগ সহকারে দিনে 5 বার নামাজ পড়বে, তাতেও কিন্তু কি হচ্ছে যে আমি কনসেন্ট্রেশন দিচ্ছি। তো সেই জন্য এটা, এই মেডিটেশনটা, কনসেন্ট্রেশন দিয়ে নামাজ পড়া, এই জিনিসগুলোও কিন্তু এই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে উপকারী। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। মাহবুব স্যার, আপনাকে তো একটাই প্রশ্ন করতে চাই, এই মহামারীর সময় অনেকেই চাকরি হারাচ্ছেন, ঠিক মতো বেতন পাচ্ছেন না, এই সকল বিষয় নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা জড়িত হয়ে মানসিক সমস্যায় ভুগছেন। যারা এখন এই মানসিক সমস্যায় ভুগছে তাদের করণীয় কি? আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। অলরেডি আরিফ ভাই অনেক কিছু বলেছেন যে মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো থাকা যায়। এবং আমরা দেখতে পাই যে WHO যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনেও কিন্তু তারা বলেছে যে নিজেকে ফিট রাখা, হেলদি রাখা, হ্যাঁ, হেলদি খাবার খাওয়া, ফিজিক্যালি ফিট থাকা, এবং আমাদের সোশ্যাল কন্ট্যাক্ট যেটা, সেটা সোশ্যাল কন্ট্যাক্ট এটা ফোনের মাধ্যমে, তারপরে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সেগুলো আমরা মেনটেন করতে পারি। এবং হচ্ছে গিয়ে আমি শুধু নিজে ভালো থাকবো না, আমি অন্যকেও এরকম ভাবে ভালো থাকার পরামর্শগুলো দিব, এবং যে জিনিসগুলো আমি জানি যে এগুলা মানে ভালো এবং অথেন্টিক ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো আমি অবশ্যই অন্যদের মাঝে আমি ছড়িয়ে দিব। আর পাশাপাশি হচ্ছে গিয়ে যেটা এই মেন্টাল হেলথের এই ব্যাপারে, যে আমাদের বিভিন্ন ধরনের ডিপ্রেশন, হ্যাঁ, অ্যাংজাইটি আমাদের এখন কাজ করতেছে, কারণ সারা পৃথিবীর উপর দিয়ে কিন্তু একটা মানে খারাপ সময় আমরা অতিবাহিত করতেছি। সেই জন্য আসলে সারা পৃথিবীর লোকজনই কিছুটা বিমর্ষ ভাব তাদের মধ্যে চলে এসেছে। তো যেটা আসলে WHO বলেছে যে এই ধরনের ভয়ঙ্কর খবরগুলো আমরা বেশি একটা দেখবো না, সেটা ইয়ে করবো। তো সোশ্যাল কন্ট্যাক্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং বলা হয়েছে আমার প্যারেন্টিং, আমি আমার বাচ্চাকে যাতে আমি সঠিকভাবে সময় দিই এবং খুব সুন্দরভাবে তাদের সাথে সময় কাটাই, কারণ বাচ্চাদেরও কিন্তু এখন ভালো সময় যাচ্ছে না। হ্যাঁ, তারা স্কুলে যেতে পারতেছে না, বন্ধু বান্ধবদের সাথে মিশতে পারতেছে না, তারাও কিন্তু খুব বিমর্ষ হয়ে থাকতেছে এখন। হ্যাঁ, সেই জন্য তাদেরকে খেলাধুলায় একটু ব্যস্ত রাখা, পড়ার সময় একটু পড়াশোনা করানো, তারপরে একই সাথে লক্ষ্য রাখতে হবে তারা যখন খেলবে, যদি মোবাইলে বা কম্পিউটারে যখন খেলে অনেকক্ষণ ধরে যাতে তারা না খেলে, সেটার জন্য এবার বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে তাদেরকে এনকারেজ করা, এই জিনিসগুলো করতে হবে। আর হচ্ছে আমরা বয়স্কদের ব্যাপারে আরো কিছু ব্যাপার আছে, সেটা যে আমরা বাসার বিভিন্ন কাজকর্মে যখন আমরা সাহায্য করতে থাকবো তখন আমাদের মনটা কিন্তু ভালো থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু মানসিক অনেকটা উপশম হয়। আর হচ্ছে গিয়ে আমরা একসাথে, যেহেতু আমরা অনেকদিন ধরে থাকতেছি, একসাথে থাকতে গেলে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের ছোটখাটো সমস্যা হতেই পারে আমাদের মধ্যে, সেগুলো আমরা চেষ্টা করবো কিভাবে সবসময় মিউচুয়ালি মিট আপ করা যায়। হ্যাঁ, আমি সবসময় কিছুটা ছাড় দেওয়ার প্রবণতা দেখাবো। হ্যাঁ, দুইজনেই মানে আমরা যদি দুইজন মিলে আমার কোনো একটা প্রবলেম তৈরি হয়, আমরা দুইজনেই যদি দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে যাই তাহলে কিন্তু হবে না। আসলে জীবনটাই হচ্ছে চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে, সেই জন্য আমরা আসলে সহমর্মিতার মাধ্যমে আমরা একজন একজনকে সাহায্য করব। আমাদের বাসায় যারা আছেন সবার সাথে আমরা সুন্দরভাবে কথা বলবো। আর আরেকটা হ্যাবিটের কথা আমি অবশ্যই বলবো, অনেকে স্মোকিং করে থাকেন,
তারা যাতে অবশ্যই বাসায় স্মোক না করেন। যদি একান্তই খুব স্মোক করতে ইচ্ছে হয়, আমরা তো বলবো অবশ্যই স্মোক করবেন না, কিন্তু একান্ত যদি স্মোক করতে হয় অবশ্যই যাতে মানে বারান্দায় গিয়ে বা ছাদে গিয়ে যাতে স্মোক করে। কারণ আমার এই দোষের কারণে অন্য সাধারণ মানুষ যারা আছে, আমার অন্য ফ্যামিলি মেম্বার যারা আছে, তারা কিন্তু সমান ক্ষতি, ইভেন অনেক ক্ষেত্রে বেশি ক্ষতিরও সম্মুখীন হয়ে থাকে। বিশেষ করে বাচ্চা, তারপরে গর্ভবতী মহিলা যারা আছে, তারা কিন্তু অনেক ভালনারেবল। হ্যাঁ, আমার স্মোকিং এর কারণে কিন্তু তারা এরকম ভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারে। তারপরে অনেকে অ্যালকোহলের ইউজের ব্যাপারে অনেকে আছেন। তো আমরা অ্যালকোহল, আমরা আমাদের ধর্মীয় ভাবে তো আছে যে আমরা তো অ্যালকোহল করি না, কিন্তু অন্য ধর্মের যারা আছেন, যারা অ্যালকোহল ব্যবহার করে থাকেন, তাদেরকেও বলা হয়েছে মানে খুব জুডিশিয়াসলি যাতে ব্যবহার করা হয়, অত্যধিক যাতে না খাওয়া হয়। তো এখন যেটা আপনি বলছিলেন, আমি সেটার মধ্যে আমি একটু ফিরে যাচ্ছি যে এখন আমাদেরই অনেকেরই এবার আমি শুনতে পেয়েছি যে অনেকের বেতন, অর্ধেক বেতন দিয়েছে অফিস থেকে, আবার অনেকের চাকরি চলে গেছে। সারা পৃথিবীতে কিন্তু বিপুল সংখ্যক লোকের চাকরি চলে গেছে। সবাই কিন্তু এখন আমরা এই অর্থনৈতিক মন্দাটা আমরা ফেস করব। তো সেই জন্য আমরা আত্মীয় স্বজন যারা আছি সবাই যে এরকম ভাবে এই সমস্যার সম্মুখীন হয়েছে, আমরা তাদেরকে মানসিক ভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, তাদেরকে ভালোভাবে রাখার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব আর্থিকভাবে একজন আরেকজনকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায়। হ্যাঁ, এই ক্রান্তিকাল কিন্তু বেশি দিন থাকবে না। হ্যাঁ, কিন্তু এই সময়গুলো, এই স্মৃতিগুলো কিন্তু আমাদের মধ্যে থাকবে। সেই জন্য আমরা সব সময়, এবং আমাদের সৃষ্টিকর্তা কিন্তু চান, হ্যাঁ, এবং এটা সব ধর্মেই কিন্তু মোটামুটি বলা হয় যে হ্যাঁ, জীবে দয়া করে যেজন ঈশ্বর সেবিছে সেজন। হ্যাঁ, এটা কিন্তু আসলে সৃষ্টিকর্তা কিন্তু অনেক খুশি হন তার সৃষ্টিকে যদি আমরা সাহায্য করি। সেজন্য আমরা সবসময় একজন একজনের দিকে সিম্পেথি এবং এমপ্যাথি দুইটাই দেখাবো আমরা। হ্যাঁ, সবসময় শুধু সিম্পেথি দেখাবো না, অনেক ক্ষেত্রে আমরা এমপ্যাথিও দেখাতে হবে। তাকে মানসিকভাবে আমরা স্ট্রং করার জন্য তাকে সাপোর্ট দিতে হবে, এবং যতটুকু পারি আমার যতটুকু আমার সাধ্যে কুলায় আমি সেই সাধ্য অনুযায়ী আমি একজন একজনকে মানে সাহায্য করার চেষ্টা করব। আর অনেক ক্ষেত্রে মানসিক সাহায্যের কাউন্সেলিং এর প্রয়োজন হতে পারে। তো আমি যেগুলো বললাম, স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে আমরা কাউন্সিল সেবা পেতে পারি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টেলিমেডিসিন সার্ভিস আছে সেখানেও আমরা যোগাযোগ করতে পারি। ঢাকা ইউনিভার্সিটির কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজি এবং কাউন্সিলিং সাইকোলজির অনেক ভালো সেবা রয়েছে। আমরা কিন্তু সেখান থেকে প্রয়োজনে সেবা নিব। একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই, আমাদের বাংলাদেশে একটা প্রবণতা আছে, আমরা কেউ যদি কোনো কাউন্সিলিং এর জন্য যাই, মনে করে যে আমি পাগল হয়ে গেছি, আমার মানসিক অনেক বড় সমস্যা হয়ে গেছে। সেটা কিন্তু একটা সোশ্যাল একটা টাবু আমার কাজ করে। হ্যাঁ, সোশ্যাল স্টিগমা রয়ে গেছে। সেই জন্য আমরা বলবো যে আমাদের সবার মধ্যেই কিন্তু কোনো না কোনো মানসিক সমস্যা আছে, আমাদের সবার মধ্যে রয়েছে, কারো কম কারো বেশি। সুতরাং সেক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের জন্য সাহায্য নেওয়া মানেই কিন্তু আমি পাগল, হ্যাঁ, আমার বড় ধরনের কোনো সমস্যা হয়ে গেছে তা কিন্তু মনে করা ঠিক হবে না, বরঞ্চ আমরা সবাই একে অপরকে সাহায্য করার চেষ্টা করি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছেন, অনেকেই আমাদেরকে কমেন্টে এবং ইনবক্সে অনেকেই অনেক প্রশ্ন করেছেন। তার মধ্যে আমরা কিছু প্রশ্ন নিতে চাই এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন রোবার ফিরোজউদ্দিন, দেখছেন আমি লক্ষ্যপুর থেকে। প্রশ্ন হচ্ছে, এখন শিশুদের মধ্যে এখন যে নতুন ভাইরাস উপসর্গ দেখা যাচ্ছে, কোন সময় আমরা ডাক্তারের শরণাপন্ন হব? ডাক্তারের যাবে কখন শিশুদের যে উপসর্গ দেখা যাচ্ছে? ডাক্তার হাসিনা বানু, এই বিষয়ে যদি স্যার আপনারা যদি বলেন। প্রশ্নটা ছিল শিশুদের মধ্যে, রাইট? শিশুদের মধ্যে এমন কোন যে নতুন ভাইরাস উপসর্গ দেখা যাচ্ছে। এখন একটা কথা হচ্ছে যে এই কোভিড-19 যে করোনা ভাইরাসের জন্যও যে জিনিসটা হচ্ছে যে এখানে যেমন কিছুদিন আগে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা গেছে যে অ্যাবাউট লাইক 1/3 মানে 1/3 পেশেন্টদের মধ্যেও কিন্তু শুধুমাত্র শ্বাসকষ্টের সংক্রমণ ছাড়াও, শ্বাসতন্ত্র সংক্রমণ ছাড়াও গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিমটম লাইক মানে ডায়রিয়া অথবা এই রিলেটেড ভমিটিং, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। বিশেষ করে শিশুদেরও ডায়রিয়া, ভমিটিং অথবা
যেটাকে আমরা বলি নরসিয়া, খেতে না চাওয়া, লস অফ অ্যাপেটাইট, সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে এই ভাইরাসের মানে তার মানে হচ্ছে যে এই ভাইরাসটা শুধুমাত্র যে শ্বাসতন্ত্রের রোগ, সেটা ঠিক আছে, শ্বাসতন্ত্রের রোগ পাশাপাশি। এবং আরেকটা স্টাডি দেখা গেছে যে চায়নাতে, বেইজিং একটা স্টাডি দেখা গেছে 3 to 79% অফ পিপল উইথ COVID-19 ডেভেলপ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিম্পটম। সো তার মানে হচ্ছে যে অনেক পেশেন্টের এইটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিম্পটম দেখা যেতে পারে। এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হতে পারে, এবং যেটা হতে পারে যে এটা বিভিন্ন ধরনের, বিশেষ করে বেইজিং এর স্টাডিটা থেকে যেটা বলা হয়েছে যে 1 থেকে 30% পেশেন্টের ক্ষেত্রে নরসিয়া হতে পারে, যেমন 2 থেকে 6% পেশেন্টের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে অ্যাবডোমেন পেইন, পেটে ব্যথা হতে পারে, এবং 4 থেকে 13% পেশেন্টের ক্ষেত্রে ইভেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং হতে পারে। তো মূলত এই জিনিসটা হয় যে যখন এটা লিঙ্কেজটা আসলে এটা একটা এনজাইমের মাধ্যমে হতে পারে, যেমন এটাকে বলা হয় অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, ACE2 ইনহিবিটর একটা এনজাইম। এই এনজাইম রিসেপ্টরটা এটা আমাদের আমাদের ইন্টেস্টাইনে, আমাদের স্টোমাক এবং ক্ষুদ্রান্তের নালীতে এই জিনিসটা অনেক বেশি থাকে, যেখানে প্রায় মোর দ্যান 100 টাইমস বেশি থাকতে পারে এই এনজাইমটা। এবং যেটা করে যে COVID-19টা ডাইজেস্টিভ সিস্টেমে এই সারফেস এই রিসেপ্টর দিয়ে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে ঢুকতে পারে। পাশাপাশি যদি এই ভাইরাস কখনো আমরা খেয়ে ফেলি কোনো কিছুর মাধ্যমে, বড়দের ক্ষেত্রে যেটা হয় হয়তো গ্যাস্ট্রিক যে জুস বা অ্যাসিড আছে সেটা কিন্তু ভাইরাসটাকে অনেকটা প্রশমিত করে ফেলতে পারে, কিন্তু বাচ্চাদের, শিশুদের ক্ষেত্রে সেই অ্যাসিডিক জুসটা কম থাকে, সেজন্য সেটা অনেক সময় ইন্টেস্টাইন দিয়ে পাস করে, তখন এটা ডায়রিয়া অথবা অন্যান্য ধরনের উপসর্গ দেখা দিতে পারে। আমার ডাক্তার মাহবুব সোহান যদি কিছু এই ব্যাপারে অ্যাড করতে চাও। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ। আরিফ ভাই অলরেডি আপনি বলেছেন, তারপরেও কিছু জিনিস বিশেষ করে আমরা প্রথম থেকেই তো বলেছি যে গলা ব্যথাটা যদি খুব বেশি হয়ে থাকে, তারপরে শ্বাসকষ্ট যদি হয়ে থাকে, ডায়রিয়া লাইক সিমটম গুলো যদি বেশি হয়ে থাকে, তারপরে খুব কাঁপুনি, শীত লাগতেছে, খুব বেশি কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে, এবং প্রচন্ড মাসেল পেইন হচ্ছে, হ্যাঁ আমাদের মাংসপেশিতে অনেক ব্যথা হচ্ছে, এই ধরনের সিমটম গুলো যদি অনেক বেশি হয়, যেহেতু বাচ্চারা অনেক ক্ষেত্রে সহ্য করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে আমরা তার কাছ থেকে নির্দেশনা নিব। প্লাস হচ্ছে গিয়ে কাফিংটা বাচ্চাদের অনেক ক্ষেত্রে খুব ভোগায়, হ্যাঁ কাশিটা যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কাশির কোন ধরনের ওষুধগুলো আমরা খাবো, নর্মাল যে অ্যান্টিহিস্টামিন গুলো দেওয়া হয় বা কাফ ডিপ্রেসেন্ট যেগুলো দেওয়া হয় সেগুলো আমরা সাধারণত ব্যবহার করতে পারি। প্রথমে আমরা চেষ্টা করবো বাসায় ইয়ে করার জন্য, কিন্তু উপসর্গগুলো যদি মানে আমাদের সাধ্যের বাইরে চলে যায় এবং খুব বেশি সিভিয়ারিটি দেখা যায়, আমরা অবশ্যই দেরি করব না, আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। আমি আরেকটু যোগ করতে চাই ব্যাপারে, কখন আমরা হ্যাঁ আমি একটা জিনিস একটু বলতে ভুলে গেছি যে ইউরোপিয়ান কিছু অবজারভেশন এখন দেখা গেছে যে বাচ্চাদের অনেকের গায়ে র্যাশ দেখা দিচ্ছে, হ্যাঁ সেটা কিন্তু একটা সিমটম হতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু এরকম দেখা যাচ্ছে, তো এই ধরনের উপসর্গ যদি আমাদের এখানে দেখা দেয় সেগুলো আমরা ভালোভাবে লক্ষ্য করব। কারণ আমরা তো আগেই প্রথমে বলেছি যে COVID-19 এটা আমাদের নতুন একটা রোগ, এবং এটা সম্পর্কে সবকিছু সম্পর্কে এখনই আমরা কিন্তু একদম শিওর না, সেজন্য অনেক কিছু হাইপোথেটিক্যালি আমরা এখনো বলে যাচ্ছি, এবং অদূর ভবিষ্যতে নিশ্চয়ই এটার সায়েন্টিফিক অনেক কিছু এভিডেন্স আমরা পেয়ে যাব। তো আপাতত আমরা যেই ধরনের উপসর্গগুলো আলোচনা করেছি এইগুলোর ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ দৃষ্টি রাখবো, এবং সেই ক্ষেত্রে কোনো ব্যত্যয় হলেই কিন্তু আমরা ডাক্তারের পরামর্শ নিব। জি আরিফ ভাই বলুন। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কখন ডাক্তার শরণাপন্ন হবো, এটার পাশাপাশি এটুকু যোগ করবো যে ডায়রিয়ার ক্ষেত্রে যে সাধারণত যেটা হয় এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ডিহাইড্রেশন হয়। সো ডিহাইড্রেশনের যদি কোনো সাইন সিমটম আমরা দেখি যে বাচ্চা অনেক প্রায় 8 ঘন্টা ধরে প্রস্রাব করছে না, বা এই ধরনের কোনো সাইন, শুকিয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, এই ধরনের কিছু হলে তখন আমরা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবো। ধন্যবাদ ডাক্তার হাসিনা ভাই, আমাদের সাথে আমাদের স্কাউট হেলথ টক অনুষ্ঠানের দ্বিতীয় পরে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, উনি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। আমরা পরবর্তীতে অন্যান্য কমেন্টস গুলো নিতে চাই।
পানোরামা কিন্তু ম্যাম একজন পিয়ারেস, উনি কমেন্ট করছে যে আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর আয়োজন। এখন করোনা রোগী বাড়ছে, লকডাউন শিথিল হচ্ছে, বাংলাদেশ এখন কতটা ঝুঁকির মধ্যে আছে, এই বিষয় নিয়ে যদি ডাক্তার মাহবুব স্যার বলেন। ধন্যবাদ। খুবই ভালো প্রশ্ন এটা, এবং সবার খুব সজাগ দৃষ্টি রাখা উচিত যে আমরা যতটুকু রিল্যাক্টেন্ট হয়ে আছি, এতটা রিল্যাক্সড আমাদের হওয়ার এখনো কোনো সময় আসে নাই। হ্যাঁ, এখনো কিন্তু আমরা খুব বড় ক্রান্তিকালের মধ্যে যাচ্ছি, এবং আমরা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন কেস ডিটেকশনও অনেক বেড়ে যাচ্ছে এবং আমাদের মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। তো এই সময়ে কিন্তু আমাদের উন্নত বিশ্ব যেরকম ভাবে লকডাউনের ব্যাপারটা দেখেছে এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা প্রপারলি মেনটেন করেছে, এবং স্বাস্থ্য বিষয়ক যে গাইডলাইন গুলো সবসময় দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদানকারী যারা আছেন তারা সবসময় যেই উপদেশগুলো দিচ্ছেন আমরা অবশ্যই সবসময় সেই জিনিসগুলো মানবো, এবং অযথা আমরা কোথাও ভিড় করব না। যদিও আমার কোথাও যেতে হয় সেখানে আমি অবশ্যই প্রিকশন নিব। আমি মাস্ক পরার চেষ্টা করব অবশ্যই, হ্যাঁ, এবং হাতে গ্লাভস পরার চেষ্টা করব। বাজারে যদি আমি যাই, যে মানে পারতপক্ষে আমি কোনো জিনিস টাচ করার চেষ্টা করব না, যদি করতে হয় সেক্ষেত্রে আমি সাথে স্যানিটাইজার রাখবো, বা আমি পরবর্তীতে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিব, এবং আমি অবশ্যই সেই হাত চোখে মুখে, হ্যাঁ, আমি যাতে না দেই সেই জিনিসগুলো নাকে এবং নাকেও, হ্যাঁ, কারণ এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের ঢুকে। তো সেই জন্য আমরা সেগুলো ফলো করব। প্লাস হচ্ছে গিয়ে লকডাউন শিথিল করার আগে সরকারের যে গাইডলাইন আছে কোন এলাকায় কি পরিস্থিতি থাকলে লকডাউন শিথিল করা যাবে, সরকার কিন্তু আস্তে আস্তে সেরকম ভাবে সিদ্ধান্ত নিচ্ছে, এবং আমরা বাইরের দেশগুলোতেও দেখেছি যে অত্যন্ত সাবধানতার সাথে এই সময়টা তারা পালন করেছেন, এবং এই সময়টাতে যাতে আমরা নতুন করে কোনো ঝুঁকির মধ্যে না চলে যাই। এবং যেহেতু সরকার আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী আপাত দৃষ্টিতে এখনো আমরা অন্যান্য দেশের থেকে অনেকটা ভালো আছি, কিন্তু বেশি মানসিক শান্তি পাওয়ার কোনো কারণ নাই, কারণ যেহেতু এই সময়টা আমাদের এখনো চলে যায় নাই। সেজন্য আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো, এবং স্বাস্থ্য বিষয়ক যে নির্দেশনাগুলো আছে আমরা সঠিকভাবে পালন করবো, এবং অন্যকেও পালন করার জন্য আমরা উদ্বুদ্ধ করবো। আমি একটু যোগ করতে চাই এখানে খুব সংক্ষেপে, সেটা হচ্ছে যে মূলত পৃথিবীর অন্যান্য দেশে যেটা দেখা যাচ্ছে যে লকডাউন শিথিল করা হচ্ছে যখন কেসের সংখ্যা কমে যাচ্ছে। আনফরচুনেটলি বাংলাদেশে কিন্তু এখনো কেস সংখ্যা বাড়ছে, এখনো কিন্তু কমা শুরু হয়নি। তো বিভিন্ন কারণে হয়তো লকডাউনটা শিথিল করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনের মূল্যটা অনেক বেশি। সুতরাং শপিং মলে ভিড় করা যাওয়া, এখন সামনে ঈদ আসছে, কিন্তু সেগুলো থাকলেও চিন্তা করতে হবে যে আমরা এখন অনেক ঝুঁকির মধ্যে আছি, এবং বিভিন্ন ধরনের মডেলিং এর মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে যে অন্তত পক্ষে আগামী আরো 1 থেকে 1.5 মাস বা 2 মাস সময়টা আমাদেরকে ধৈর্য ধরতে হবে। লকডাউন না থাকলেও নিজেদেরকেই সেলফ কোয়ারেন্টাইন করে রাখতে হবে, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না, কারণ এখনো কিন্তু ভাইরাসটা বাড়ছে। যখন কমা শুরু হওয়ার পরেও 2 সপ্তাহ অবজার্ভ করতে হবে, তারপরে আমাদেরকে রিল্যাক্স হতে হবে। কিন্তু তারপরেও এই প্রোটেকশনটা যতদিন আমাদের ভ্যাকসিন না আসবে, একটা রিলায়েবল ট্রিটমেন্ট না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে সবসময় প্রোটেকশন নিয়েই আমাদেরকে চলতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা অবশ্যই মানে লকডাউন শিথিল করার যে নিয়মগুলা সেই নিয়মগুলো অনুসরণ করে চলবো। প্লাস হচ্ছে একটা জিনিস আমি বলি যে এই রোগের প্রাদুর্ভাব প্রথম ঘটেছিল চীনে, এবং চাইনিজ নিউ ইয়ার কিন্তু বিশাল বড় একটা ফেস্টিভ্যাল। আমরা জানি চাইনিজ পপুলেশন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পপুলেশন। তারা যেহেতু চাইনিজ নিউ ইয়ার পালন করে নাই, তারপর খ্রিস্টানদের কিছুদিন আগে ইস্টার উৎসব গেছে, এটাও তাদের অনেক বড় একটা উৎসব। তারা যেহেতু বাসায় বসে ইস্টার উৎসব পালন করতে পেরেছে, তা আমরাও কিন্তু এই রোজা ঈদ আমরা এটা বাসায় বসেই পালন করতে পারবো। এর জন্য আমার মনে হয় শপিং মলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ আপনি শপিং মলে গিয়ে নতুন ঝুঁকির মধ্যে পড়ার আপনার কোনো প্রয়োজন নাই। সেজন্য আমরা এই ঈদটা না হয় একটু নতুন কাপড় ছাড়াই আমরা পালন করি, আমরা না হয় একটু কম খুশিতেই আমরা উদযাপন করি, কিন্তু নিজেরা ভালো থাকি। আমি শুধু না, অন্যদেরকেও ভালো রাখার জন্য আমি সাহায্য করি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমাদের সাথে যুক্ত হয়েছে জোনায়েদ,
ধন্যবাদ। সিলেট সদর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছে। আমাদের থিন একটা প্রশ্ন করছে, রাঙ্গামাটি থেকে দেখছে আমাদের সাথে, প্রতিনিয়ত আমাদের সাথে সংযুক্ত হয়। তা আমার প্রশ্ন হলো, করোনায় চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন কিরকম ভূমিকা রাখতে পারে, এই বিষয় নিয়ে যদি আরিফ স্যার আপনাদের যদি বলেন। টেলিমেডিসিন সম্পর্কে আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছি, ডক্টর মাহবুব বলেছে। কিন্তু যেটুকু আমি জাস্ট সংক্ষেপে বলতে চাই যে টেলিমেডিসিনটাই এখন এই মুহূর্তের জন্য সবচেয়ে বেশি দরকার। এর ভূমিকাটা সবচেয়ে বেশি। টেলিমেডিসিনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য বার্তা আমরা জেনে নিতে পারি। আমরা ডাক্তারদের সাথে এবং স্বাস্থ্যকর্মীদের সাথে আমরা টেলিমেডিসিনের মাধ্যমে যোগাযোগ করতে পারি। এবং কিছুক্ষণ আগে ডাক্তার মাহবুব সোহান যেটা বললেন যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে বিভিন্ন টেলিফোন নাম্বার দেওয়া আছে, যে টেলিফোন নাম্বারগুলোর মাধ্যমে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথেও যোগাযোগ করতে পারি, যেখানে আমাদের এই টেলিমেডিসিনটা ভূমিকা রাখতে পারে। আমি সংক্ষেপে বললাম, কারণ আমরা একটু আগে এটি নিয়ে কথা বলেছি। আমার ধারণা কাউড ক্রিস্টাল সে হয়তো আরেকটু পরে জানতে পারবে। জি অবশ্যই, ধন্যবাদ স্যার। আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য নাহিদ হাসানকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের ডিআরসি প্রোগ্রাম। স্যার সবসময় আমাদের সাথে সংযুক্ত থাকেন। স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথে থাকা মানে আমাদের অনুপ্রেরণা। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন রেজাল করিম পিআরএস ভাইয়া। সবাইকে স্কাউট সালাম। করোনা ভাইরাস প্রতিরোধে স্যাভলনের কার্যকারিতা সম্পর্কে জানতে চাই, এই বিষয়ে যদি ডাক্তার মাহবুব স্যার যদি বলেন। স্যাভলন, হ্যাঁ স্যাভলন জীবাণুনাশক হিসেবে ভালো। আমরা সেটা আমরা জীবাণুনাশক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের আসলে প্রথম দিকে চেষ্টা করতে হবে সাবান দিয়ে হাত ধোয়া। সাবান দিয়ে হাত ধোয়া এবং প্রপারলি হাত ধোয়া, 20 সেকেন্ড ধরে যাতে আমি হাত ধুই। আমরা বিভিন্ন স্টাডিতে দেখেছি যে অনেকে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে যদি আমরা হাত ধুই, সেক্ষেত্রে এই করোনা ভাইরাসের ক্ষেত্রে এই 5 সেকেন্ড 10 সেকেন্ডে কিছু জীবাণুর ক্ষেত্রে এটা কার্যকরী হলেও করোনা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর না। সেক্ষেত্রে আমাকে অবশ্যই 20 সেকেন্ড ধরে প্রপারলি হাত ধোয়ার যে প্রপার নিয়ম, বিভিন্নভাবে ঘষে ঘষে ভালোভাবে যাতে আমি হাত ধুই। আর জীবাণুমুক্ত করার জন্য আমি স্যাভলনকে আমি ইউজ করতে পারি, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমার কোনো জায়গায় যদি চামড়ায় কোনো ইরিটেশন থাকে বা আমার যদি কোনো ধরনের অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি তখন এই স্যাভলনটা আমি ইউজ করবো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমরা বিভিন্ন ধরনের যেখানে ইথাইল অ্যালকোহল আছে, এই ধরনের বিভিন্ন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি, সেটাও আমরা ইউজ করতে পারি আমাদের সুবিধা মতো, কিন্তু এটাই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তবে স্যাভলন আসলে ইউজ করা যাবে জীবাণুনাশক ক্ষেত্রে। ধন্যবাদ স্যার। ঘর মোছার ক্ষেত্রে সংযুক্ত হয়েছেন জামাল উদ্দিন শিকদার, জাতীয় উপকমিশনার বাংলাদেশ স্কাউট। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। ডাক্তার আরিফ মাহমুদ and Dr. Mohammed Soban, welcome from Corona Coordination Cell of Bangladesh Scouts for supporting our scouts for their good health. ধন্যবাদ স্যার। ধন্যবাদ জামাল ভাইকে। ধন্যবাদ জামাল ভাই। এই আসলে এই ইনিশিয়েটিভটা কিন্তু ডাক্তার শাহরিয়ার, তারপর আপনি আপনারা মিলে কিন্তু এটা নিয়েছেন, এবং আপনাদের কাছ থেকেই কিন্তু আমরা এটা সম্পর্কে ইনভাইটেশনটা প্রথম পেয়েছি। ধন্যবাদ আপনাদেরকে এবং বাংলাদেশ স্কাউটসকে আমাদেরকে সাথে নেওয়ার জন্য। জি ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন পর্বে। আমরা যদিও আমাদের অনুষ্ঠান খুব শেষের দিকে চলে আসছি, তারপর আমরা আরো কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের আজকের পর্বটা শেষ করব। তার মধ্যে ইতিমধ্যে যে সকল স্কাউট, রোভার স্কাউট এবং ইউনিট লিডার সহ যে সকল অভিভাবক আমাদের সাথে যুক্ত হয়েছে, করোনার প্রভাবে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরামর্শ নিয়ে আপনার প্রশ্ন, মতামত, পরামর্শ থাকলে কমেন্ট বা ইনবক্সে আমাদের জানাতে পারেন। আমাদের সম্মানিত ডাক্তারগণ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে। আরিফ স্যার, করোনা ভাইরাসের সংক্রমণ বেশিরভাগই রোগের ক্ষেত্রে জ্বর, শুকনো কাশি, গলা ব্যথা উপসর্গ দেখা যাচ্ছে। তবে শিশুদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ জ্বরের সঙ্গে ডায়রিয়াও একটা উপসর্গ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বিষয় নিয়ে আপনি স্যার কি বলবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডায়রিয়া সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে বলেছি। আমাদের ডাক্তার হাসিনা বানু আপা একটা প্রশ্ন করেছিলেন যে শিশুদের কি উপসর্গ হতে পারে। তার মধ্যে একটা উপসর্গ হচ্ছে ডায়রিয়া। এবং আমি যেটা বলেছি যে বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যে ডায়রিয়া এটা 1/3 পেশেন্টের ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে এবং শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। এবং তার একটা বিশেষ কারণ হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং যখন যদি কোন ভাইরাসটা আমাদের শ্বাসনালীর মাধ্যম ছাড়া যদি সেটা আমাদের পেটে চলে যায়, বড়দের ক্ষেত্রে যেটা হতে পারে যেটা আমাদের যে গ্যাস্ট্রিক যে অ্যাসিড আছে সেটা ভাইরাস থেকে মেরে ফেলবে। কিন্তু শিশুদের ক্ষেত্রে সেই গ্যাস্ট্রিক অ্যাসিডটা
ফ্যাটি অ্যাসিডটা অতটা জোরালো না হওয়ার কারণে সেটা তখন স্টোমাক থেকে এটার চাইনে চলে যাবে, এবং তখন যেটা হতে পারে সেটা ডায়রিয়া করতে পারে। ডায়রিয়ার পাশাপাশি আরো কিছু সিমটম যেটা হতে পারে, যেমন তার বমি হতে পারে এবং খাওয়ায় অনীহা, অরুচি আসতে পারে, এই জিনিসগুলো হতে পারে। তো সেটার জন্য আমাদের শুধু খেয়াল রাখতে হবে যেন এটা ডিহাইড্রেশন পর্যায়ে না চলে যায়, এবং ঘন ঘন খাবার স্যালাইন খাওয়াতে হবে, যেটা আমরা নর্মালি ডায়রিয়া ট্রিটমেন্ট হিসেবে জানি, সেটা আমাদের করতে হবে। পাশাপাশি দেখতে হবে যে ডায়রিয়ার পাশাপাশি শ্বাসতন্ত্রের কোনো সংক্রমিত হচ্ছে কিনা। যদি শ্বাসকষ্ট সংক্রমিত হয় তাহলে আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, অথবা যদি ডায়রিয়াটা মারাত্মক পর্যায়ে চলে যায় তখনও ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। মাহবুব স্যার, করোনার আতঙ্কের মধ্যে শুরু হচ্ছে বাংলাদেশে বর্তমানে ডেঙ্গুর মৌসুম, দুটাই ভাইরাস জনিত রোগ, এদের উপসর্গ নিয়ে যদি আপনি বলেন। ধন্যবাদ। হ্যাঁ, দুইটাই ভাইরাস জাতীয় রোগ, কিন্তু দুই রকম ভাইরাসের মাধ্যমে। এবং ডেঙ্গুর ক্ষেত্রে আমরা যেটা বলি, আসলে একটা জিনিস আমি একটু বলি, যেহেতু আমরা স্কাউট এবং শিক্ষার ব্যাপার আছে, এই শব্দটা কিন্তু আসলে ডেঙ্গি, কিন্তু আমাদের বাংলাদেশের লোকজন আমরা উচ্চারণের সুবিধার জন্য আসলে আমরা এটাকে কিন্তু ডেঙ্গু বলছি সবসময়। যাই হোক, এই ডেঙ্গু জ্বরটাও খুব জীবন সংহারী, অনেক ক্ষেত্রে অনেক সময় ফ্যাটাল হয়ে দাঁড়ায় আমাদের ক্ষেত্রে। তো সেই জন্য যেটা বড় হচ্ছে গিয়ে, ডেঙ্গুর ক্ষেত্রে প্রচন্ড জ্বর থাকতে পারে, সাথে প্রচন্ড গায়ে ব্যথা থাকতে পারে, এবং অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে মাথা ব্যথা তো হবেই, অনেক ক্ষেত্রে চোখের পিছনের দিকে প্রচন্ড ব্যথা থাকবে। হ্যাঁ, চোখের পিছনের দিকে প্রচন্ড ব্যথা থাকবে, এবং শরীর একটু মানে কেমন ম্যাজমেজে ভাব করতে থাকবে। এই জিনিসগুলো হলে আর হচ্ছে কি, আমি সবসময় লক্ষ্য রাখবো যে আমার শরীরে কোনো ধরনের র্যাশ দেখা দিয়েছে কিনা, হ্যাঁ, কোনো ধরনের ছোট ছোট এরকম দাগ দেখা দিচ্ছে কিনা, এবং আমি এই জ্বরে আস্তে আস্তে কি আমি অনেক বেশি নিস্তেজ হয়ে যাচ্ছে কিনা। যদি এই ধরনের বেশি সমস্যা দেখা দেয়, আমরা অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব। এবং যেটা বাসায় যে চিকিৎসার ব্যাপারে, সেটা আমি যেটা বলবো যে শুধুমাত্র প্যারাসিটামলই কিন্তু ডেঙ্গুর জন্য যথেষ্ট। আমরা যাতে অন্য কোনো ধরনের অ্যাসপিরিন জাতীয় বা এনএসএআইডি জাতীয় অন্য কোনো ওষুধ যাতে আমরা না খাই, কারণ সেটা হলে কিন্তু আমার শরীরের ভিতরে আমার কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে বিভিন্ন। এবং সেই ব্লিডিং টেন্ডেন্সিটা যে শুধু আমি চোখে দেখবো তা না, এমন কিন্তু আমার কিন্তু পায়খানার সাথেও কিন্তু ব্লিডিং হতে পারে। হ্যাঁ, যেটা কিন্তু টনসিল ব্লিডিং হিসেবে থাকবে, আমরা অনেক সময় লক্ষ্যও করতে পারবো না। সেই জন্য কিন্তু বিভিন্ন ধরনের ব্লিডিং প্রবলেমে যাতে না হয়, সেই জন্য আমরা এনএসএআইডি এবং অ্যাসপিরিন জাতীয় এই ধরনের কোনো ওষুধ খাবো না, সিম্পল প্যারাসিটামল খাবো। এবং সেই ক্ষেত্রে যদি জ্বর বেশি থাকে আমার, সেই ক্ষেত্রে 2টা করে দিনে 4 বেলা, মানে 8টা পর্যন্ত আমি প্যারাসিটামল, প্রাপ্তবয়স্ক যারা আছে আমরা একদিনে কিন্তু 8টা পর্যন্ত প্যারাসিটামল খেতে পারবো। আর ওই যেটা আগেও বলেছিলাম, যদি 102 এর বেশি জ্বর যখনই হবে, অবশ্যই আমরা সাপোজিটরি ইউজ করবো। কারণ একটা জিনিস আমরা অনেকের মধ্যে ভুল ধারণা, আমাদের জ্বর 102 হয়ে যায়, তারপর আমরা সাপোজিটরি নিতে চাই না, সংকোচ বোধ করি। কিন্তু এটা কিন্তু আমাদের সবারই মাথা রাখা উচিত, যখনই 102 এর বেশি জ্বর হবে, এই জ্বরটা কিন্তু আমার শরীরের বিভিন্ন এনজাইমকে ডিন্যাচার্ড করে দিবে, নষ্ট করে দিবে। তো সেই জন্য আমরা অনেক সময় দেখি যে আমাদের যখন অত্যধিক জ্বর হয়ে যায়, আমরা কিন্তু প্রলাপ বকি। তার মানে কি, আমার ব্রেনের যে বিভিন্ন ব্যাপারগুলোকে সে আসলে ডিরেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ, আমার নর্মাল অ্যাক্টিভিটিটাকে সে হ্যাম্পার করছে। সেই জন্য কিন্তু আমরা আবল তাবল বকি। সেই জন্যই এখানে লজ্জার কিছু নাই, সংকোচের কিছু নাই। 102 হলেই আমরা কিন্তু প্যারাসিটামল সাপোজিটরি আমরা ইউজ করতে হবে। প্লাস প্রচুর পরিমাণ পানি খেতে হবে আমাদের। হ্যাঁ, আর এই করোনাই বলেন আর অন্য যেই জ্বরই বলেন, সেই সব ক্ষেত্রে আসলে আমাদের গরম পানি একটু পরপর গার্গেল করা, হ্যাঁ, কুসুম গরম পানি খাওয়া, ভিটামিন সি জাতীয় জিনিস খাওয়া, এবং যেই ধরনের জিনিসগুলো খেলে আমাদের মানে ইমিউনিটি বুস্ট আপ হয়, এই ধরনের খাদ্যগুলো আমাদের বেশি ধরনের খাওয়া। হ্যাঁ, ফ্যাট জাতীয় জিনিস না খাওয়া, বেশি না খাওয়া, কার্বোহাইড্রেট বেশি না খাওয়া, প্রচুর ফলমূল খাওয়া, শাকসবজি খাওয়া। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আরিফ স্যার, আমরা জানি কোনো ভাইরাসের মতো ডেঙ্গুর কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। এক্ষেত্রে আমরা ডেঙ্গুর প্রতিকারের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে পারি, যদি আপনি স্যার বলেন। ধন্যবাদ। প্রতিকার মানে প্রিভেনশন। সো একটা কথা আমরা সেই ছোটবেলা থেকে জেনে আসছি, বলেছি, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সো ট্রিটমেন্ট দেওয়ার চাইতে প্রিভেনশন যে কোনো রোগেরই
তো এই যে টিকা, যে ভ্যাকসিনটা বলা হলো, যে টিকাটা কি করে, আমাদেরকে প্রতিরোধ দেয়। এখন ডেঙ্গির ক্ষেত্রে প্রথমটা হচ্ছে যে হাইজিন মেনটেন করা। তো ডেঙ্গি যেহেতু একটা মশাবাহিত রোগ, ঠিক আছে, মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। তো সুতরাং এক নম্বর হচ্ছে যে, এবং আরেকটা একটা বৈশিষ্ট্য হচ্ছে ডেঙ্গু মশা কিন্তু দিনের বেলা কামড়ায়, এটা কিন্তু রাতের বেলা কামড়ায় না, এটা খেয়াল রাখতে হবে। এবং ডেঙ্গি মশাটা ওয়ালের মধ্যে একটু অ্যাঙ্গেল করে বসে দেখা যায়, এটা একটু গায়ে একা রেখা একটা মশা, এডিস মশা থেকে ডেঙ্গিটা হয়। তো ডেঙ্গি যেটা যেটা এক নম্বর হচ্ছে যে মশারি ব্যবহার করতে হবে। এবং যদি এটাকে বলে মসকিউলো রিপেলেন্ট, মানে যদি কোনো ক্রিম পাওয়া যায় সেটা ব্যবহার করা যেতে পারে, অথবা ফুল হাতা জামা পরা যেতে পারে, ফুল হাতা জামা, ফুল প্যান্ট, এগুলো যদি আমরা ব্যবহার করি, যেন মশা আমার শরীরে বসতে না পারে। এটা হচ্ছে প্রতিকার। পাশাপাশি এই ডেঙ্গিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রামে গঞ্জের চাইতে শহরাঞ্চলে বেশি হয়। এবং শহরাঞ্চলে বেশি হওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা শহরাঞ্চলে যে ফুলের টব থাকে বা বিভিন্ন অব্যবহৃত খোলা পাত্র থাকে, বৃষ্টির পানি যদি সেখানে জমে, পরিষ্কার পানি, তো ডেঙ্গু মশার হচ্ছে ম্যালেরিয়ার যেরকম পচা জায়গায় ডিম পারে, ডেঙ্গি মশাটা কিন্তু পরিষ্কার জায়গায় ডিম পারে। সো যদি কোনো একটা খোলা পাত্রে অনেকদিন থেকে পানি জমে থাকে, সেখানে ডেঙ্গি মশা ডিম পারতে পারে, বংশ বিস্তার করতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে কোনো জায়গায় দীর্ঘদিন ধরে যেন পানি জমে না থাকে। সুতরাং আমাদেরকে সেগুলো রেগুলার নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে। আমাদের যদি বারান্দায় অথবা ছাদে পানি, ফুলের টব থাকে, কোনো গাছের টব থাকে, সেগুলো আমাদেরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি মেন প্রতিরোধটা হচ্ছে যে আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, মশারি ব্যবহার করতে হবে, মশা যেন না কামড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যদি কারো লক্ষণ দেখা যায়, ডাক্তার সোমান যেটা বললো, পাশাপাশি প্রচুর পরিমাণে পানি খেতে হবে, যেটা কিনা শরীরের ব্যথা যেটা হয় সেটা প্রশমনে সহায়তা করবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। মাহমুদ স্যার, বাংলাদেশে বর্তমানে একটু গরম বেশি পড়তেছে, তো করোনা ভাইরাসের এই মহামারীর সময় গরমে এসি ব্যবহার করাটা কতটা নিরাপদ বলে মনে করেন? এসির ব্যাপারটা আসলে প্রথম থেকেই ডিসকারেজ করা হচ্ছে যে এসি যতটুকু পারত পক্ষে আমরা এসি ব্যবহার না করা। আর এসি ব্যবহার করলেও যাদের আমাদের যেসব মানে বিভিন্ন জীবাণু কে নাশ করার জন্য কিছু টেকনোলজি এখনকার এসি গুলাতে ইউজ করা হয়, হ্যাঁ, এই ধরনের এসি গুলো আমরা ব্যবহার করতে পারি। তবে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমার এসিটা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, ভিতরে আমার যেখানে ময়লা জমে, ধুলা জমে, সেই জিনিসটা ঠিক মতো পরিষ্কার করা আছে কিনা, সেই জিনিসগুলো আমার লক্ষ্য রাখতে হবে। আর না হলে দেখা যাবে যে এসিতেও কিন্তু বিভিন্ন এসির মাধ্যমেও কিন্তু বিভিন্ন জীবাণু আমাদের শরীরে, বিশেষ করে শ্বাসতন্ত্রের ইনফেকশন করতে পারে, হ্যাঁ, প্রদাহ করতে পারে। এই ধরনের বিভিন্ন জীবাণু কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এসি থেকেও আমাদের আসতে পারে। তো সেই জন্য চেষ্টা করতে হবে পারতপক্ষে এসি ব্যবহার না করা। আর যদি আমরা এসি ব্যবহার করতেও চাই, সেক্ষেত্রে অবশ্যই এসিটা পরিষ্কার কিনা, এসির যেখানে ধুলা জমে সেই জায়গাগুলো পরিষ্কার কিনা, সেগুলো আমরা লক্ষ্য রাখবো। ধন্যবাদ স্যার। তা এর মধ্যে আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। যদি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এখন আর কোনো প্রশ্ন নিতে পারতেছি না, আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি। তারপরে একটু আমরা তাদের কৃতজ্ঞতা জানাতে চাই। মোহাম্মদ লিমন আমাদের সাথে সংযুক্ত হয়েছে, নাবিলা নিশা সংযুক্ত হয়েছে, মোহাম্মদ সোবান স্যারের সাথে কথা বললো, মোহাম্মদ আল মামুন স্যার, ডিএনসি আমাদের স্কাউট স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছে। স্যার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। আমাদের হাসিনা বানু ম্যাম আবারও সংযুক্ত হয়েছেন, ফিরোজউদ্দিন সংযুক্ত ছিলেন আমাদের সাথে, কৌশিক এবং মেজবাহুল হক রাজন। টু সি ইউ অল, স্পেশালি আরিফ মাহমুদ ভাইয়া, আপনার আরিফ ভাই আরিফ স্যারের কথা বললো, আপনাকে অনেকদিন পরে দেখতে পেলো। এবং আমাদের সাথে সংযুক্ত ছিল শিপু, রেদওয়ান, সাকিব সংযুক্ত ছিল, সভাপতি মুক্তি স্কাউট গ্রুপ, সিনিয়র ওয়ারম্যান। আমাদের সাথে মোহাম্মদ আল মামুন স্যার বলছেন বাংলাদেশ স্কাউট সভাপতির পক্ষ থেকে ডাক্তার মাহমুদ ও ডাক্তার লিঙ্কনের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ স্যার আপনারা আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন পর্বে, এবং এই আমরা শেষ করতে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটি। তাই আমরা সর্বশেষ দুইটা প্রশ্ন নিতে চাই বা প্রশ্ন আপনাদের করতে চাই স্যার। আমরা আরিফ স্যার আপনাকে সর্বশেষ প্রশ্নটা জানতে চাই, যেটা আপনি স্কাউট এবং দর্শকদের জন্য সর্বশেষ কি বার্তা দিতে চান, এবং এই রমজানে খাবার বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে আপনার।
ধন্যবাদ। প্রথমত আমি যেটা বলবো, যারা এই আমাদের দূর দূরান্ত থেকে আমাদের কথাগুলো শুনেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা দিব। এবং আরেকটা যেটা বলবো যে স্কাউটদের জন্য যে বার্তা আমি বলবো, যে স্কাউট আইনগুলো মেনে চলা। যেমন কাবদের জন্য যেটা, যে কাবেরা সেই আজকে থেকে 37 বছর আগে আমরা জেনেছিলাম যে কাবেরা কি করবে, কাবেরা বড়দের কথা মেনে চলবে, নিজেদের খেয়ালে কিছু করবে না। যেহেতু তারা খুব ছোট, অবশ্যই তারা তাদের বাবা মায়ের কথা শুনবে, বড় ভাই বোনদের কথা শুনবে, এবং এই করোনা পরিস্থিতিতেও তারা অবশ্যই আইনগুলো মেনে চলবে। স্কাউটরা তাদের যে 7টা আইন আছে, বিশ্বাসী, বন্ধু, বিনয়ী, সদয়, হাসি খুশি, মিতব্যয়ী, নির্মল, রয়, আমি শেষ অংশটা বললাম 7টা আইনের, এই আইনগুলো মেনে চলবে। এবং আমরা যেটা নিয়ে দীক্ষা নিয়েছিলাম যে আত্মমর্যাদায় বিশ্বাস রেখে, আত্মমর্যাদা মানে হচ্ছে সৎ এবং সত্যবাদী হওয়া। সুতরাং আমরা সৎ এবং সত্যবাদী থেকে আমরা আমাদের জীবনযাপন করব, সেটা হচ্ছে একটা প্রধান বার্তা। আর আজকে এখন এই প্যান্ডেমিক এই সময়ে, করোনার এই দুর্দিনে, যে বার্তাটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ স্কাউটস এর যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন গুলো যেন স্কাউটরা সবাই মেনে চলে। তার মানে হচ্ছে নিজেরা যেন অতিরিক্ত কোনো দায়িত্ব গ্রহণ না করে। আর বাংলাদেশ স্কাউটস কে আমার একটা অনুরোধ থাকবে, যদি সম্ভব হয়, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে সচেতনতার অভাব। এবং আরেকটা জিনিস আমরা জানি, বাংলাদেশ গত 1 দশকে শিক্ষার ক্ষেত্রে এবং দারিদ্র দূরীকরণে অনেক এগিয়ে গেছে। পাশাপাশি এখনো প্রায় 25% মানুষ দরিদ্র আছে বাংলাদেশে। 25% মানুষ মানে হচ্ছে মোর দেন 4 কোটি, 4 কোটির বেশি মানুষ দরিদ্র। এবং এই দরিদ্র লোকরা কিন্তু বিভিন্ন স্লামে বসবাস করে। তাদের জন্য কিন্তু এখন যে আমরা লকডাউন বলছি, কোয়ারেন্টাইন বলছি, তাদের জন্য এটা খুবই অসুবিধাজনক। এই অসুবিধার সময়ে সচেতনতার বাণী কিভাবে পৌঁছানো যায়, কারণ আজকে এই কথা যারা শুনলেন তাদের সবার কিন্তু সেলফোনের অ্যাক্সেস আছে, মোবাইল ফোনের অ্যাক্সেস আছে, ইন্টারনেট আছে, কিন্তু কোটি কোটি মানুষ আছে যাদের সেই অ্যাক্সেসটা নাই, তাদের তো ফোনের অ্যাক্সেসটা আছে। তো সুতরাং আমরা কিভাবে এই বিভিন্ন স্বাস্থ্য বার্তাগুলো আমরা গরিব লোকজনের মধ্যে, যাদের বিভিন্ন ধরনের সেবা নেই, যারা পত্র পত্রিকা পড়তে পারে না, যারা বিভিন্ন ধরনের স্মার্টফোন, টিভি দেখতে পারে না, যাদের এই ধরনের সামর্থ্য নাই, তাদের মাঝে কিভাবে আমরা বার্তাগুলো পৌঁছে দিতে পারি। লকডাউন মানে কি সেটা কিভাবে আমরা বোঝাতে পারি, কোয়ারেন্টাইন মানে কি সেটা যেন আমরা কিভাবে বোঝাতে পারি। এই জিনিসগুলা যারা স্কাউটরা তো জানেই, আমি বলবো না স্কাউটরা নিজের ঘরের বাইরে চলে যাবে, তারা অবশ্যই বাংলাদেশ স্কাউটসের নিয়ম মেনে চলবে। কিন্তু যদি কোনোভাবে সম্ভব হয় এই বার্তাগুলো সচেতনতার জন্য মানুষের কাছে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটার একটু ব্যবস্থা করা। আর পাশাপাশি স্কাউটরা অবশ্যই তার বাবা মায়ের প্রতি খেয়াল রাখবে, পরিবারের বড়দের প্রতি, দাদা দাদি, নানা নানি, তাদের প্রতি খেয়াল রাখবে। কারণ আমরা বলেছি, আমরা জেনেছি যে এই ভাইরাসটা বেশিরভাগ ক্ষেত্রে কি করে, বড়দের জন্য বেশি, বয়স্কদের জন্য বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং স্কাউটরা তাদের পিতামাতা এবং গুরুজনদের প্রতি দায়িত্ব পালন করবে। এবং সামনের 1 থেকে 2 মাস আরো ভয়ঙ্কর সময় আসছে আমাদের জন্য, কারণ সংখ্যা এখনো বেড়ে চলছে। কিন্তু পাশাপাশি ঈদের কারণে এই যে এখন জাকাত দেওয়া হচ্ছে, আমি একটা পত্রিকায় দেখলাম মানুষ গাদাগাদি করে জাকাত নিতে এসেছে, সেখান থেকে জাকাত নিতে গিয়েও মানুষ মারা যাচ্ছে, পাশাপাশি কি হচ্ছে যে ভাইরাসটা সংক্রমিত হচ্ছে। সুতরাং সব দিক থেকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং স্কাউটরা বিশেষ করে তারা যেন নিজেরা সচেতন থাকে, টেলিফোনের মাধ্যমে কথা বলে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগ করে মানুষকে সচেতন করার চেষ্টা করে। এটাই হচ্ছে আমার বার্তা। পাশাপাশি আমি বলবো আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের মনোবল দৃঢ় রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ, নাজমুলকে ধন্যবাদ, এবং যারা শুনেছেন সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ স্যার। মাহবুব স্যার, আপনি স্কাউট এবং দর্শকদেরকে সর্বশেষ কি বার্তা দিতে চান, সেই সাথে এই রমজানে ওষুধ সেবনের বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিয়ে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবার দোয়ায় আমরা আজকে এই অনুষ্ঠানটাতে আসতে পেরেছি, তো আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমরা মোটামুটি ভালোভাবে এটা শেষ করতে পারছি। তো আমরা চেষ্টা করব যে আমরা যে কথাগুলো আলোচনা করলাম, এগুলো অনেক কথাগুলোই আমরা কিন্তু সবাই জানি,
কিন্তু আমরা মেনে চলার চেষ্টা করি না। তো আমি যতটুকু জানি সেটা যাতে আমি অন্যদের কাছে পৌঁছে দিতে পারি, আমি সেই চেষ্টা করব। আর অ্যাজ এ স্কাউট আমরা তো সবসময় মানব সেবার কথা আমরা সবসময় বলি, আমরা সার্ভিস অবশ্যই দিব, কিন্তু প্রপার গাইডলাইন নিয়ে, প্রপার প্রিকশন নিয়ে, হ্যাঁ, সাবধানতার সাথে যত ধরনের মানে নিয়মাবলী পালন করা উচিত সেটা পালন করেই কিন্তু আমরা সার্ভিস গুলা দিব। এই ক্ষেত্রে মাহমুদ ভাই আগেই বলেছে যে অত্যুৎসাহী হয়ে নিজে কোনো কিছু করব না, বা স্কাউটস আমাদেরকে যে গাইডলাইন ফলো করতে বলবে আমরা অক্ষরে অক্ষরে সেটা পালন করার চেষ্টা করব, এবং বাংলাদেশ স্কাউটসকে আমরা সবসময় সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করব। আর সর্বোপরি আমি একটা জিনিস আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সমস্ত ডাক্তারদের প্রতি, এবং সকল চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্ট যত ধরনের কর্মী আছি আমরা যারা, সবার প্রতি আমরা সহমর্মিতা এবং অনেক ক্ষেত্রে সমবেদনা জানাচ্ছি যে আমাদের অনেকেই আমাদের মাঝে থেকে চলে গেছেন, বিদায় নিয়েছেন। আল্লাহ তাদের বেহেশত নসিব করুক, আমরা সেটা ইয়ে করি, এবং শোক সন্তপ্ত পরিবার যারা আছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাই, এবং আমরা যথাসাধ্য চেষ্টা করবো আমাদের আশেপাশে এরকম ফ্যামিলি যারা আছে, আমরা এজ এ স্কাউট আমরা সবসময় তাদের পাশে যাতে আমরা থাকতে পারি। এবং অবশ্যই আমরা বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনটেন করব, প্রপার প্রিকশন নিয়ে আমরা সবাই কিন্তু সবাইকে সাহায্য করা সম্ভব। হ্যাঁ, প্রপার যদি আমি প্রোটেক্টিভ গিয়ার গুলো আমি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমি একটা মানুষের কাছেও যেতে পারবো, কিন্তু যখন আমার যা প্রয়োজন হবে আমরা এরকম তাদের ক্ষেত্রে তাদের সাহায্যে আমরা অবশ্যই এগিয়ে যাব। আর একটা জিনিস যেটা ইদানিং অনেক ডোমেস্টিক ভায়োলেন্সও বেড়ে গেছে, সেই জন্য আমরা এই ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটাতে আমরা সবাই সতর্ক থাকবো, সবাই একে অন্যকে আমরা বুঝাবো, যদি এই ধরনের হয়ে থাকে আমরা সবাইকে সুন্দর পরামর্শ দেব কিভাবে ভালোভাবে থাকা যায় সেটা। এবং স্কাউট ক্লাব রোভার আমরা যারা আছি আমরা সবাই আমাদের স্কাউটিং আমাদের সৃষ্টিকর্তা, আমরা যখন আমাদের স্কাউট দীক্ষা নেই, আমরা যখন ওয়াদা গ্রহণ করি, সেই ওয়াদার মধ্যেই কিন্তু আমাদের বলা আছে যে সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই আমি বিশ্বাস আমার রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখেই কিন্তু আমি আমার সবকিছু করব। আর সবার যারা এখনো স্বাস্থ্য ক্ষেত্রে এরকম বিভিন্ন দুঃসাহসিক কর্মকাণ্ডে এগিয়ে আসছে, যারা নিজের জীবনকে বিপন্ন করে অনেক কিছু করছে, আমরা তাদের অবশ্যই আমরা স্যালুট জানাই, এবং আমরা অবশ্যই আমরা তাদের পাশে আছি, আমরা তাদের ভালো সুস্বাস্থ্য কামনা করি, তারা যাতে ভালোভাবে বাসায় ফিরতে পারেন সেই জন্য ইয়ে করি। আর যেটা বলছিলেন আপনি রোজার সময়ে ওষুধ খাওয়ার ব্যাপারটা কিছুটা সমস্যা দেখা দেয়, বিশেষ করে 3 বেলার ওষুধ যখন হয় সেটা আমরা দিনের বেলা রোজা রাখা অবস্থাতে অবশ্যই খেতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা কি করব যে রোজার সময় মানে ইফতারের সময় খাবো, তারপরে আবার রাত্রে যখন আমরা 3-4 ঘন্টা পরে যখন আমরা একটু ভাত খাই, হ্যাঁ, বা রাতের খাবারটা যখন খাই তখন আমরা সেই ওষুধটা খেলাম, আর হচ্ছে তৃতীয় বেলার ওষুধটা আমরা সেহরির সময় খাবো। হ্যাঁ, আর অনেক ক্ষেত্রে ওষুধ দেখা যায় আমাদের 2 বেলা হলে সেক্ষেত্রে আমরা ইফতারের সময় খাবো, আর হচ্ছে সেহরির সময় আমরা ওষুধগুলো গ্রহণ করি। আর রোজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অতিরিক্ত তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার, হ্যাঁ, বেশি ঝাল, বেশি মশলা দেওয়া খাবার, বেশি চিনি জাতীয় খাবার, হ্যাঁ, এই ধরনের খাবারগুলো আমরা সহজে খাবো না। হ্যাঁ, আমরা হেলদি যে খাবারগুলো আছে শাকসবজি ফলমূল এই ধরনের জিনিসগুলা, হ্যাঁ, টক দই, হ্যাঁ, এই ধরনের যে জিনিসগুলো আছে আমরা এগুলো খাবো, কারণ এই টক দইটাও কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে। হ্যাঁ, এরকম আমাদের ডেইরি প্রোডাক্ট যেগুলো আছে আমরা খাওয়ার চেষ্টা করব। অতিরিক্ত মশলা ভাজা পোড়া বা আমরা সচরাচর যেটা সবসময় মনে করি আর কি, যে ইফতারি মানেই হচ্ছে ওই খাবারগুলা, ওই ধরনের চটকদার মশলাদার খাবারগুলা যাতে আমরা না খাই, সবাই স্বাস্থ্যবিধি ইয়ে করি। আসলে শুধু আমার জন্য না, আমি যাতে পুরো হেলথ সিস্টেমকে সাপোর্ট করতে পারি, আমাদের যারা স্বাস্থ্য ক্ষেত্রে যারা যোদ্ধা আছে তাদেরকে যাতে আমরা সাহায্য করতে পারি, কারণ আমি কিন্তু আমার জন্য না, সারা দেশবাসীকে ভালো রাখার জন্যই আমি তাদেরকে আমি সবসময় সাহায্য দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার শুভকামনার জন্য সবাইকে আবারও ধন্যবাদ স্যার, ডাক্তার আরিফ স্যার এবং ডাক্তার মাহমুদ স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় স্কাউট বিন্দু, বাংলাদেশ স্কাউটসের সাপ্তাহিক আয়োজন স্কাউট হেলথ টক অনুষ্ঠান প্রতি সপ্তাহে শুক্রবার বিকাল 4টায় বাংলাদেশ স্কাউটসের ফেসবুক পেজে সরাসরি সম্প্রসারিত হবে। এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন। সকল স্বাস্থ্যবিধি মেনে সকলে বাসায় থাকবেন এই প্রত্যাশায় আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।